হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানান তো যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু সবাইকে জানান আমাকে। খুব ঝামেলার মধ্যে আছি, বুঝছেন? ঝামেলাটা হচ্ছে ইদানিং আপনার ওই যে কমেন্ট শো করে না। হ্যাঁ, কমেন্ট শো করলে অনেক পরে পরে কমেন্ট শো করে। তা আমি আসলে রিয়েল টাইমে আপনাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না। আমাদের সময় নগদ প্রবাহ বিবরণী ছিল কি? ছিল। অবশ্যই ছিল। ফাঁকি দিয়ে গেছেন, তাহলে কেমনে বুঝবেন ছিল কিনা বলেন? অবশ্যই ছিল, কেন থাকবে না বলেন? বলেন। আচ্ছা, হ্যাঁ আমাদের সময় ছিল। তাহলে ভাইয়া দেখেন, কমেন্টটা আসলে অনেক লেটে আসে, বুঝছেন? এটা প্রবলেম একটা। হ্যাঁ, কমেন্ট অনেক পরে দেখতে পাচ্ছি। কালকে তো এইচএসসির ক্লাস নিতে যেয়ে মানে কোনো কমেন্টই দেখতে পাইনি, ক্লাস নিয়ে শেষ করে দিয়েছে দ্রুত, খুব মেজাজ খারাপ হচ্ছিল। তো আজকে আসছে, কমেন্ট আসছে, কিন্তু অনেক পরে পরে আসছে। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা তাহলে দেখেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী একটি মাত্র চ্যাপ্টার যেটা আমরা টাচ করেছিলাম না। এই নগদ প্রবাহ বিবরণী যদি আমরা আজকে টাচ করি, তাহলে আমাদের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ মিলে ওভারঅল যে অ্যাকাউন্টিং এর একটা বিশাল সিলেবাস, প্রতিটা চ্যাপ্টার করানো হবে, একটা ইঞ্চিও ফাঁকা থাকবে না। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন। হ্যাঁ, 3 নম্বর অধ্যায়। এই তো দেখছেন, হাসনাত আব্দুল্লাহ ভালো স্টুডেন্ট ছিল, বলা মাত্র 3 নম্বর অধ্যায় বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে ভাই আমি যেটা বললাম সেটা হচ্ছে, আমরা যদি নগদ প্রবাহ বিবরণীটা আজকে টাচ করি আমরা, তাহলে আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকচুয়াল পরিমাণও কিছু ফাঁকা থাকবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রতিটা চ্যাপ্টারই টাচ করলাম আমরা, সেটা শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক। আমি অবশ্যই ফুল সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার করাই, প্রতিটা জিনিস করাই। ঠিক আছে, তাহলে যে জিনিসটা হইলো আজকে ক্লাসের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিং এর এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। আর শুধু তাই না, এমন কিছু চ্যাপ্টার আছে, 8টা থেকে 9টার মতো চ্যাপ্টার আছে, যেগুলো আমরা প্রথমবারেও শেষ করেছি, আবার দ্বিতীয়বারেও সেগুলো শেষ করেছি। ঠিক আছে, আর এরপরে আর বেশ কিছু চ্যাপ্টার বাকি আছে, যেমন ব্যাংক সমন্বয় বিবরণী, সমন্বয় জাবেদা, তারপরে হচ্ছে আপনার অনুপাত বিশ্লেষণ এবং পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ, এই 4টা, আর সাথে কুড়িন। এই 5টা যদি আমরা করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ডাবল রিভিশন কমপ্লিট হবে, এবং এটা ইনশাল্লাহ ডিসেম্বর মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। এরপরে আমাদের কাজ কি হবে? এরপরে আমাদের কাজ হবে ভাইয়া, অ্যাকাউন্টিং এ যে ইউনিভার্সিটিতে পরীক্ষা হোক না কেন, সেই ইউনিভার্সিটিতে কমন ফেলাবো। বোঝা গেছে ভাইয়া? বোঝা গেছে ভাইয়া? এরপরে আমার কাজ কি হবে? এই 5টা চ্যাপ্টার আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আজকে ডিসেম্বরের সম্ভবত 9 তারিখ, ইজিলি আমরা শেষ করে ফেলবো। ফেলার পরে আমাদের রিটেন ক্লাস শুরু হবে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের রিটেন ক্লাস, ঠিক আছে, কারক ক্লাস হবে কালকে, স্যার ঘোষণা দিয়েছে, দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। ঠিক আছে, কারক ক্লাস হবে। আচ্ছা তাহলে দেখেন আমি কি বললাম, তাহলে আমাদের রিটেন ক্লাস করব আমরা। রিটেন ক্লাস আমরা বুধবারের দিন একটা রিটেন ক্লাস করব। ঠিক আছে, আমি কিন্তু ঘোষণা দিয়ে রেখেছিলাম বুধবারে আপনাদের একটা ক্লাস নিব, তাই না? কারণ শুক্রবারের ক্লাসটা আমাদের মিসিং গেছে, তাহলে বুধবারে একটা ক্লাস নিব। বুধবারের ক্লাসটা হবে রিটেন ক্লাস। রিটেন ক্লাস প্লাস এই 5টা যদি আমরা শেষ করে দিই, রিটেনটা আপনাদের ঢাবি এবং জগন্নাথ রিটেন নিবে, তাই না? সবার জন্য ইফেক্টিভ হবে। এরপরে আমাদের কাজ হবে ভাইয়া, কি কাজ হবে? সেটা হচ্ছে ফুল অ্যাকাউন্টিং কমন ফেলানো। ঢাবির পরীক্ষা ঢাবির কমন ফেলাবো, জিএসটি পরীক্ষা জিএসটি কমন ফেলাবো, জগন্নাথের পরীক্ষা জিএসটি কমন ফেলাবো, যেটারই পরীক্ষা হোক না কেন অ্যাকাউন্টিং আমি 100% কমন ফেলাবো। ঠিক আছে, এবং এগুলোই আসবে। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া? তাহলে এরপর আমাদের টার্গেট হবে কমন ফেলানো, কোনো ইঞ্চ ফাঁকা থাকবে না, কোনো প্রশ্ন ফাঁকা থাকবে না, এক কথায় যা দিব তাই আসবে। ওকে, কমন ফেলানো। এবং প্রতি বছর ঢাবিতে আমাদের স্টুডেন্টরাই, মানে আমার স্টুডেন্ট অ্যাকাউন্টিং এ হাইয়েস্ট পাই, ঢাবি বলেন সব জায়গাতে ফুল মার্ক পাই, এবারও পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 12তে 12 পাইতে হবে। ঠিক আছে, বোঝা গেছে ভাইয়া? তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আমাদের শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু ভাই আমাদেরকে তাও করতে হবে। কেন করতে হবে ভাইয়া? কারণ স্যাররা যখন প্রশ্ন করতে বসে, আসলে মাথায় যদি একটা প্রশ্ন ঢুকে যায়, কোনটি শর্ট সিলেবাস কোনটি ফুল সিলেবাস এটা মাথায় থাকে না, সে কারণে সব করতে হবে। যেমন গত বছর ঢাবি প্রশ্ন করেছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান থেকে, ভাইয়া প্রশ্ন একটা দিয়ে দিয়েছে, তাই না? সমুচ্ছেদ বিন্দু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু এর মধ্যে থেকে আপনার রিটেনে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, তার মানে এবারও আসতে পারে, তাহামরি কিছু না। আর এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি নগদ প্রবাহ বিবরণী থেকে জাস্ট 10টা প্রশ্ন সলভ করাবো। কয়টা ভাইয়া? 10টা প্রশ্ন সলভ করাবো, এবং যা আলোচনা করব এর বাইরে কোনো প্রশ্ন আসবে না।
বোঝা গেছে ভাইয়া? আমি 10টা প্রশ্ন সলভ করাবো এবং যা আলোচনা করবো আজকে এর বাইরে নগদ প্রবাহ বিবরণী থেকে কিচ্ছু আসবে না। ক্লিয়ার? তাহলে ক্লাস হবে সংক্ষিপ্ত, প্রশ্ন সংক্ষিপ্ত সলভ করাবো, যা করাবো তাই আসবে 100%। বোঝা গেছে ভাইয়া? তো এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখেন। আর ক্লাসে আবল তাবল কথাবার্তা বলবেন না, কারণ আমার মেজাজ সবসময় ঠিক থাকে না, বুঝতে পেরেছেন? তো একটু এই সেই কথাবার্তা দেখলে আমার একটু মানে অ্যাডমিশন সিজনে আমার একটু মেজাজটা খারাপই থাকে, তার কারণ অনেক কিছু মেনটেন করতে হয় আমাকে, বুঝছেন? তো এই কারণে মেজাজটা সবসময় খারাপ হয়ে থাকে। বোঝা গেছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে যাই হোক, আমরা একটু সুন্দর করে ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ওকে, নগদ প্রবাহ বিবরণী, যাকে ইংরেজিতে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি বলে ভাইয়া? ইংরেজিতে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি বলে ইংরেজিতে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নগদ প্রবাহ বিবরণী ইংরেজি কি ভাইয়া? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, এখন নগদ প্রবাহ বিবরণী কি ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর একটি ধাপ। কি বললাম ভাইয়া? আর্থিক বিবরণীর একটি ধাপ। ওকে ভাইয়া, আর্থিক বিবরণী সবাই মন দিয়ে ক্লাস করেন, ফিনান্সের জন্য লাগবে। জি স্যার। তাহলে দেখেন, নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর একটি ধাপ, তাই না ভাইয়া? আর্থিক বিবরণীর একটি ধাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর্থিক বিবরণী কয়টা ভাইয়া? আর্থিক বিবরণী হচ্ছে 4টা। বিবরণী কয়টা? 4টা। কি কি? বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই যে নগদ প্রবাহ বিবরণী, এটা হচ্ছে আর্থিক অবস্থার একটি কি বললাম ভাইয়া? একটা আর্থিক বিবরণীর একটি ধাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ক্লিয়ার ভাইয়া? এবার আসি আমরা যে নগদ প্রবাহ বিবরণী নিয়ে ক্লাস করব, ঠিক আছে? এখন এই নগদ প্রবাহ বিবরণীর কাজ কি ভাইয়া? ঠিক আছে, আমি যা যা বলবো স্পেসিফিক নোট করে ফেলবেন, এর বাইরে কিচ্ছু আসবে না। 100%, সেটা ফাইন্যান্স হোক, অ্যাকাউন্টিং হোক, কোথাও কিচ্ছু আসবে না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা তাহলে আমাদের নগদ প্রবাহ বিবরণী, তাই না ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী। ওকে, তাহলে ভাই নগদ প্রবাহ বিবরণী ইংরেজি কি বললাম ভাই? ইংরেজি আমি বললাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রাইট? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীর কাজ কি ভাইয়া? সেটা আমরা সবাই আগে দেখি, ঠিক আছে? এটার কাজ হচ্ছে, প্রতিষ্ঠান চালাইতে তো নগদ টাকার প্রয়োজন হয়, তাই না? তাহলে নগদ টাকাটা কোথায় থেকে আসবে এবং সেই নগদ টাকাটা কোথায় ব্যবহার করব? কি বললাম? একটি প্রতিষ্ঠান চালাইতে যে আমাদের নগদ টাকার প্রয়োজন, এই টাকাটা কই থেকে আসবে? আমার শ্বশুর বাড়ি থেকে আসবে, ব্যাংক থেকে আসবে, না আত্মীয় স্বজনের কাছ থেকে আসবে, না ধার করে নিয়ে আসবো, না কই থেকে আসবে? অর্থাৎ নগদের উৎস নির্ধারণ এবং নগদের কি ব্যবহার, ঠিক আছে? এই দুইটা আমরা কি থেকে জানবো? নগদ প্রবাহ বিবরণী থেকে জানবো। তাহলে নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা কি জানবো ভাইয়া? নগদের উৎস। কি বললাম ভাইয়া? নগদের উৎস। উৎস মানে কি? যে জায়গা থেকে কোনো কিছু সৃষ্টি হয়, তাই না? সেটাই তো উৎস, তাই না? তাহলে নগদের উৎস ও ব্যবহার সম্পর্কে জানা যায়। কি বললাম ভাইয়া? নগদের উৎস ও ব্যবহার সম্পর্কে জানা যায়। বোঝা গেছে ভাইয়া? সম্পর্কে জানা যায়। তাহলে নগদের উৎস ও ব্যবহার সম্পর্কে জানার জন্য আমরা কি প্রস্তুত করি ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি। এখন এই যে নগদের উৎস, ঠিক আছে, এই নগদের উৎসকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে নগদ আন্তঃপ্রবাহ। কি বলে ভাইয়া? নগদ আন্তঃপ্রবাহ বলে। কি বলে ভাইয়া? নগদ আন্তঃপ্রবাহ মানে নগদ টাকাটা কই থেকে আসছে। আন্তঃপ্রবাহ মানে কি? নগদ টাকাটা কই থেকে আসছে, ঠিক আছে? আর এটি ব্যবহার, কোথায় আমি ব্যবহার করব, এটাকে আমরা কি বলবো? ও বহিঃপ্রবাহ। ঠিক আছে, কি বলবো ভাইয়া? নগদের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সম্পর্কে জানা যায়। দুইটা দিয়ে আমাদের প্রশ্ন আসে। ক্লিয়ার ভাইয়া? সবাইকে আমরা বুঝতে পেরেছি? আমরা যদি নরমাল সেন্সে বলি তাহলে আমরা বলবো নগদের উৎস ও ব্যবহার সম্পর্কে জানা যায়। আর যদি একটু অ্যাকাউন্টিং এর পরিভাষায় আমরা বলি তাহলে আমরা কি বলবো? নগদের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সম্পর্কে জানা যায়। কই থেকে ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী থেকে। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি? আন্তঃপ্রবাহ, আন্ত মানে আসছে কোথায় থেকে, আর বহিঃপ্রবাহ মানে কোথায় আমি সেটা কি করছি ভাইয়া? কোথায় আমি ব্যবহার করছি। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে নগদ প্রবাহ বিবরণীর কাজ কি? সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন সবাই ক্লিয়ার কিনা? তাহলে নগদ প্রবাহ বিবরণীর কাজ কি ভাইয়া? নগদ প্রবাহ বিবরণীর কাজ হচ্ছে নগদের উৎস ও ব্যবহার সম্পর্কে জানা। নগদের উৎস মানে নগদ টাকা কই থেকে আসছে, যেটাকে আমরা বলছি নগদ আন্তঃপ্রবাহ, আর ব্যবহার মানে নগদ টাকাটা আমি কোথায় ব্যবহার করব, সেটাকে আমরা বলছি বহিঃপ্রবাহ। ঠিক আছে ভাইয়া? সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার হইলে জি স্যার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এবার দেখেন ভাইয়া, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে না ভাইয়া? আইএএস, যেটাকে আমরা কি বলি? আইএএস, তাই না? এই আইএএস নাম্বার 1
আইএস নাম্বার 1 এ কি সম্পর্কে বলা হয়েছে? আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে। কি সম্পর্কে বলা হয়েছে? আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে। এবার আসি আমরা আইএস 2, কি বলেছি ভাইয়া? আইএস নাম্বার 2, আইএস নাম্বার 2 তে বলা হয়েছে মজুত পণ্য সম্পর্কে। কি সম্পর্কে ভাইয়া? মজুত পণ্য সম্পর্কে। আমি যখন লিফো ফিফো পড়াইছি সেদিনকে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম আইএস কত। এটা হচ্ছে আইএস নাম্বার 2 ভাইয়া। কত? আইএস নাম্বার 2। ওকে ভাইয়া। এবার দেখেন আইএস নাম্বার 7, কি বললাম ভাইয়া? আইএস নাম্বার 7, অর্থাৎ আইএস নাম্বার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার 7 এ বলা হয়েছে নগদ প্রবাহ সম্পর্কে। কি বলা হয়েছে ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে। যে এই জায়গা থেকে প্রশ্ন আসে ভাইয়া, বুঝছেন? তাহলে আইএস 7 এ কি বলা হয়েছে ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। এবার দেখেন আইএস নাম্বার 16, এরপরে আমাদের আইএস নাম্বার হচ্ছে 16। কি ভাইয়া? আইএস নাম্বার হচ্ছে 16। আইএস 16 তে বলা হয়েছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সম্পর্কে। কি বলা হয়েছে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সম্পর্কে বলা হয়েছে। কি সম্পর্কে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সম্পর্কে বলা হয়েছে। আর এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টকে একসাথে বলা হয় স্থায়ী সম্পদ। কি বলা হয় ভাইয়া? স্থায়ী সম্পদ বলা হয়। ঠিক আছে। তাহলে স্থায়ী সম্পদকে আইএস 16 অনুযায়ী কি বলে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট মানে কি ভাইয়া? স্থায়ী সম্পদ। এরপরে আছে ভাইয়া আইএস নাম্বার 38। কি বললাম ভাইয়া? আইএস নাম্বার 38। আইএস 38 এ বলা আছে কি ভাইয়া? আইএস 38 এ বলা আছে অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে বলা আছে। কি সম্পর্কে ভাইয়া? অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। অস্পর্শনীয় সম্পদের ইংরেজি কি ভাইয়া? অস্পর্শনীয় সম্পদের ইংরেজি হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। ঠিক আছে। ইনট্যানজিবল অ্যাসেট সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। এই জিনিসগুলো ভাইয়া মুখস্থ থাকবে। ক্লিয়ার? এখানে আমি কয়টা অ্যাসেট নাম লিখে দিয়েছি? একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটাই হচ্ছে আমাদের সিলেবাসের সাথে ডিরেক্টলি রিলেটেড। কি ভাইয়া? সিলেবাসের সাথে এগুলো হচ্ছে ডিরেক্টলি রিলেটেড। আইএস তো অনেকগুলো, তাই না ভাইয়া? তার মধ্যে এই যে পাঁচটা আমি দিলাম এগুলো আমাদের সিলেবাসের সাথে ডিরেক্টলি রিলেটেড। এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদের কি বলেন তো ভাইয়া? এগুলো আমাদের হচ্ছে ডিরেক্টলি ভাইয়া মুখস্থ থাকতে হবে। ডিরেক্টলি আমার এখান থেকে প্রশ্ন দিবে। আইএস 1, আইএস 1 মানে কি? আর্থিক বিবরণী। আইএস 2 কি? মজুত পণ্য। আইএস 7 কি? নগদ প্রবাহ বিবরণী, আজকে যেটা নিয়ে আমরা পড়বো। আইএস নাম্বার 16 কি? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটাকে আমরা স্থায়ী সম্পদ বলি। আইএস 38 কি ভাইয়া? অস্পর্শনীয় সম্পদ বা ইনট্যানজিবল অ্যাসেট সম্পর্কে বলা হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন তো দেখি, বলেন এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? সবার কি নোট করা হয়েছে ভাইয়া? এটা এক কথায় ভাইয়া, এক কথায় মাথার মধ্যে মুখস্থ থাকবে। এক কথায় মাথার মধ্যে মুখস্থ থাকবে। ক্লিয়ার সবাই? বলেন বলেন। এগুলো থেকে আপনার প্রশ্ন জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর, ঠিক আছে, আছে না ভাইয়া? এই ইউনিভার্সিটিগুলো এগুলোকে খুব ফলো করে প্রশ্ন করে ভাইয়া। ঠিক আছে। এগুলো একটু মাথার মধ্যে রাখবেন। আর যে কোনো জায়গাতে আসতে পারে, রাবি প্রশ্ন করে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এগুলো সম্পর্কে আমার মনে হয় যে সকলে আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে। আচ্ছা, নোট যেহেতু ডান হয়েছে। এবার আসি তাহলে আমরা দেখেন আইএস 7, তাহলে আইএস 7 আজকে আমাদের আলোচনার বিষয়। আইএস নাম্বার কত? 7। আইএস 7 আমাদেরকে বলছে নগদ প্রবাহ বিবরণী তৈরির 3টা স্তর রয়েছে, অর্থাৎ 3 ভাগে। কয় ভাগে ভাইয়া? 3টা ভাগে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টা ভাইয়া? নগদ প্রবাহ বিবরণীর অংশ হচ্ছে 3টা। সবাই লিখেন ভাইয়া, নগদ প্রবাহ বিবরণী 3টি অংশে প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টা ভাইয়া? 3টি অংশ রয়েছে। অংশ রয়েছে কয়টি? নগদ প্রবাহ বিবরণীর 3টি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে ভাইয়া? 3টি অংশ রয়েছে। নাম্বার 1 হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। কি বললাম ভাইয়া? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে। হতে নগদ প্রবাহ। ঠিক আছে। এটাকে আমরা ইংরেজিতে বলবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ। ঠিক আছে। ক্যাশ ফ্লো ফ্রম হতে পরিচালন, তার মানে অপারেটিং। কি রেটিং ভাইয়া? অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। নাম্বার 2 হচ্ছে ভাইয়া বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। কি বললাম ভাইয়া? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে ভাইয়া। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে। তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ। ফ্রম মানে হচ্ছে হতে। কই হতে ভাইয়া? বিনিয়োগের ইংরেজি কি ভাইয়া? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে ভাইয়া।
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাই না? এই যে ফ্রম আছে, ফ্রমের পরে ভার্ব বসলে কি হয়? আইএনজি হয় না? তাই তো পড়েছিলাম নাকি? তারপরে কি বলেন? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তাই না? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে অর্থায়ন কার্যক্রম ভাইয়া ক্যাশ ফ্লো, কি ফ্লো? ক্যাশ ফ্লো মানে নগদ প্রবাহ। কই হতে ভাইয়া? ফ্রম। ফ্রম কই থেকে? অর্থায়ন। অর্থায়নের ইংরেজি কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার ভাইয়া? সবাই বলেন। চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমার হাতের লেখা বুঝতে হবে। আমার হাতের লেখা যদি বুঝতে পারেন তাহলে চান্স পাবেন। ঠিক আছে, তাহলে বলেন সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টা ভাইয়া? নগদ প্রবাহ বিবরণীর অংশ হচ্ছে তিনটি। কয়টি অংশ ভাইয়া? তিনটি। সে তিনটি অংশ কি? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। পরিচালনের ইংরেজি কি? অপারেটিং। ওকে। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। ভাইয়া বিনিয়োগ করা মানে কি? ইনভেস্ট করা, তাই না? তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নাম্বার 3 অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়নের ইংরেজি কি ভাইয়া? ফাইন্যান্সিং। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন সবাই কি ক্লিয়ার? তাহলে এই তিন ভাগে আমরা কি করি? এই তিন ভাগে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি। এই তিন ভাগে আমরা কি করি ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ওকে ভাইয়া, ওকে। সবার লেখা হয়েছে নিশ্চয়ই? সবার কি লেখা হয়েছে ভাইয়া? বলেন তো একটু, সবার লেখা হয়েছে কিনা? আচ্ছা, আশা করি সকলে লেখা হয়েছে, তাই না? তাহলে আইএস 3 অনুযায়ী আমাদের নগদ প্রবাহ কয়টা? 3টি অংশে প্রস্তুত করা হয়, পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই তিনটাকে আমরা কি বলবো ভাইয়া? এই তিনটি ভাগে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবার আসি আমার নাই। এবার দেখেন, এবার আমাদেরকে যেটা জানতে হবে ভাইয়া সেটা হচ্ছে কোন কার্যক্রমের মধ্যে কোনটি যাবে। আমি কি বললাম? কোন কার্যক্রমের মধ্যে কোনটি যাবে। তিনটা কার্যক্রম দেখেছি না? পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন। পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন। এখন আমার কাজ হবে কোন কার্যক্রমের মধ্যে কোনটি যাবে। ঠিক আছে, কোন কার্যক্রমের মধ্যে কোনটি যাবে সেটা আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, দেখি। তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে পরিচালন কার্যক্রমের মধ্যে কোন জিনিসগুলো যাবে ভাইয়া। ঠিক আছে, পরিচালন কার্যক্রম, তাই না? এই পরিচালন কার্যক্রমের মধ্যে কোন জিনিসগুলো যাবে ভাইয়া? দেখেন আমি খুব সুন্দর করে বলে দিব। এটা কোনো বইতে এত সুন্দর করে বলা নাই, কেউ আপনাকে এত সুন্দর করে বলবেও না। আমি সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি, যা বলবো মাথার মধ্যে ঢুকাবেন। ঠিক আছে, যা বলবো সুন্দর করে মাথার মধ্যে ঢুকাবেন। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ মানে হচ্ছে সকল প্রকার আয় ব্যয়। কি বলেছি ভাইয়া? সকল প্রকার আয় ব্যয়। কি বললাম ভাইয়া? সকল প্রকার আয় ব্যয়। ভাইয়া আয় ব্যয় চিনি আমি কি আয় ব্যয় চিনি? আয় ব্যয় নিশ্চয়ই চিনি। পণ্য ক্রয় করলে কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়। কিনলে টাকা চলে যায়, তাহলে এটি বহিঃপ্রবাহ। পণ্য বিক্রি করলে আয় হয় মানে টাকা আসে, এটি নগদে আন্তঃপ্রবাহ। বেতন প্রদান করলে ব্যয় হয়ে যায়, তাহলে আপনাকে যদি কেউ বলে বেতন প্রদান কোন ধরনের নগদ প্রবাহ, আপনি কি বলবেন? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ক্লিয়ার ভাইয়া? আপনাকে যদি বলে কেউ, কি বলে ভাইয়া? আপনাকে যদি বলে যে কি বলে বলেন? ভাড়া প্রদান, পণ্য বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ? সবগুলোই কিন্তু আয় ব্যয়। আপনি কি বলবেন? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এর সাথে লিখবেন চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। কি বলেছি ভাইয়া? চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। ঠিক আছে, বোঝা গেছে ভাইয়া? চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ চলতি সম্পদ যদি বাড়ে অথবা কমে, চলতি দায় যদি বাড়ে অথবা কমে, তাহলে সেটি কোন ধরনের নগদ প্রবাহ হবে? সেটি ভাইয়া অবশ্যই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ভাইয়া এই দুইটা কথা কি মনে রাখা খুব কষ্টকর হয়ে যাবে? আমাকে একটু বলেন তো দেখি ভাইয়া, বলেন তো এই দুইটা কথা মনে রাখা কি খুব কষ্টকর হবে আমার জন্য? খুব কষ্টকর হবে আমার জন্য? বলেন, খুব কষ্টকর হওয়ার কিছু নাই।
যদি বলে দেনাদার হ্রাস, দেনাদার কমে গেছে, ভাইয়া দেনাদার কি হিসাব? চলতি সম্পদ হিসাব। কি হয়েছে? কমে গেছে। তাহলে চলতি সম্পদ যদি কমে যায় তাহলে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আপনাকে যদি বলে পাওনাদার বৃদ্ধি পেয়ে গেল, পাওনাদার কি হয়েছে? বৃদ্ধি পেয়ে গেছে। ভাইয়া তাহলে পাওনাদার যদি বৃদ্ধি পায় তার মানে কি? চলতি দায় বেড়ে গেল। চলতি দায় বাড়লে সেটি কোন ধরনের নগদ প্রবাহ হবে ভাইয়া? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ হবে। ভাইয়া এই দুইটা জিনিস কি বোঝা, মনে রাখা কি খুব কষ্ট হবে? আমাকে বলেন তো দেখি, এই দুইটা জিনিস কি সকলের মনে থাকবে ভাইয়া? একটু আমাকে বলেন তো কষ্ট করে বলেন। ওকে, তাহলে এই দুইটা জিনিস যদি আমরা দেখি তাহলে তাদেরকে আমি কি বলবো ভাইয়া? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বলবো। সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসি আমরা, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? এটা আমি মুছে দিলাম, সবাই একটু লিখে নেন, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, এবার আসি আমরা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া নাম্বার 2। এরপরে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। কি বললাম ভাইয়া? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, ঠিক আছে? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তাহলে এখানেও আমরা নিশ্চয়ই দুইটা জিনিস দিব। কয়টা জিনিস দিব? দুইটা জিনিস দিব, ঠিক আছে? ভালো করে মাথায় ঢোকান ভাইয়া। দেখেন নাম্বার 1, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। কি বলেছি ভাইয়া? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। কি বলেছি ভাইয়া? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। ভাইয়া স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় মানে বুঝি আসবাবপত্র ক্রয় করা হলো। ভাইয়া আসবাবপত্র কি হিসাব? স্থায়ী সম্পদ হিসাব। তাহলে স্থায়ী সম্পদ কিনলে সেটি কোন ধরনের নগদ প্রবাহ হবে ভাইয়া? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। ভাইয়া যন্ত্রপাতি বিক্রয়, যন্ত্রপাতি কি হিসাব ভাইয়া? যন্ত্রপাতি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ হিসাব। তাহলে যন্ত্রপাতি যদি বিক্রি করি সেটিও কোন ধরনের নগদ প্রবাহ হবে ভাইয়া? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি বিনিয়োগের মধ্যে কি যাবে? বলেন, বিনিয়োগের মধ্যে কি যাবে? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো, বিনিয়োগের মধ্যে কি যাবে? আমরা কি সবাই বুঝতে পেরেছি কিনা বলেন? বিনিয়োগের মধ্যে কি যাবে? আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? এটা। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিনিয়োগ। সেটা হচ্ছে বিনিয়োগ, ঠিক আছে? বিনিয়োগ ক্রয়, ঠিক আছে? বা বিনিয়োগ করা। বিনিয়োগ করাকে বলা হয়, বিনিয়োগ ক্রয়কে বলা হয় বিনিয়োগ করা, ঠিক আছে? যেমন আমরা কোথায় বিনিয়োগ করতে পারি ভাইয়া? শেয়ার ক্রয়। শেয়ার যদি আমি ক্রয় করি তাহলে বিনিয়োগ করা হয়। আবার যদি আমরা বলি ঋণপত্র, কি বলি ভাইয়া? ঋণপত্র ক্রয়, তাহলে কি করা হয়? বিনিয়োগ করা হয়। তারপরে আমরা যদি বলি সেভিং সার্টিফিকেট, ঠিক আছে? সেভিং সার্টিফিকেট ক্রয়, ঠিক আছে ভাইয়া? এটাকেও কি বলবো আমরা? বিনিয়োগ করা বলে, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখেন শেয়ার ক্রয় করা, আমরা যদি অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি তাহলে তাকে আমরা কি বলবো ভাইয়া? বিনিয়োগ করা মানে শেয়ার ক্রয় করা, ঋণপত্র ক্রয় করা, সেভিং সার্টিফিকেট ক্রয় করা, ঠিক আছে ভাইয়া? বা সেভিং সার্টিফিকেটের বাংলা হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করা। ব্যাংকের আমরা সঞ্চয়পত্র কিনি না ভাইয়া? বলেন তো, সঞ্চয়পত্র ক্রয় করা, ঠিক আছে? এগুলোকে বলা হয় বিনিয়োগ করা। তাহলে ভাই একটা জিনিস মনে রাখবেন, আমি যদি শেয়ার কিনি তাহলে বিনিয়োগ করা হয়, ঋণপত্র যদি আমি ক্রয় করি তাহলে বিনিয়োগ করা হয়, আমি যদি সেভিং সার্টিফিকেট ক্রয় করি তাহলে কি করা হয়? বিনিয়োগ করা হয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এখন বলেন ভাইয়া, বিনিয়োগ ক্রয় যদি বিনিয়োগ কার্যক্রম হয় তাহলে বিনিয়োগ যদি আমি বিক্রি করি, কি করি ভাইয়া? বিনিয়োগ যদি আমি বিক্রয় করি, ঠিক আছে? তাহলে বিনিয়োগ বিক্রয়ও কি আসবে ভাইয়া? এই যে বিনিয়োগ বিক্রয়ও বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে আসবে, ঠিক আছে ভাইয়া? কিন্তু এখানে একটা জিনিস ভাইয়া মনে রাখতে হবে, এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনাকে যদি বলা হয় শেয়ার বিক্রয়, কি বলে ভাইয়া? শেয়ার বিক্রয় যদি বলে তাহলে এই শেয়ার বিক্রয় মানে কিন্তু বিনিয়োগ বিক্রয় করা না, এই শেয়ার বিক্রয় মানে এটা হচ্ছে মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করা, ঠিক আছে? এটা কি করা ভাইয়া? মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রয় করা, ঠিক আছে? আপনাকে যদি বলা হয় বিনিয়োগকৃত শেয়ার বিক্রয়, কি বলা হয়? আপনাকে যদি বলে বিনিয়োগকৃত শেয়ার বিক্রয়, কি বলে ভাইয়া? বিনিয়োগকৃত শেয়ার বিক্রয়, কি বলে? বিনিয়োগকৃত শেয়ার বিক্রয়, বিনিয়োগকৃত ঋণপত্র বিক্রয়, তখন সেটা আমি কার মধ্যে দিব? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে দিব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন।
হ্যাঁ হ্যাঁ, ডিভেঞ্চারও হবে। ডিভেঞ্চার, এই যে ঋণপত্র, ডিভেঞ্চার যাই বলেন, এগুলো ঋণপত্রের মতো না। সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। নরমালি যদি বলে শেয়ার বিক্রয়, নরমালি বলেছে শেয়ার বিক্রয়, নরমালি আমরা শেয়ার বিক্রি করি মূলধন সংগ্রহের জন্য, তখন সেটা বিনিয়োগের মধ্যে যাবে না, তখন সেটা বিনিয়োগের মধ্যে যাবে না। কিন্তু যদি আপনাকে বলে বিনিয়োগকৃত শেয়ার বিক্রয়, মানে যে শেয়ারটা আপনি বিনিয়োগ করেছিলেন সেই শেয়ারটা আপনি বিক্রি করে দিচ্ছেন, বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এগুলোকে আমি কি বলবো ভাইয়া? এগুলোকে আমরা বলবো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। নরমালি আমি মনে রাখবো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, আর কি বলেছি ভাইয়া? শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়, সেভিং সার্টিফিকেট ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, এগুলোকে একসাথে বলা হয় বিনিয়োগ করা। এগুলোকে সবগুলোকে একসাথে বলা হয় বিনিয়োগ করা। আর এই বিনিয়োগকৃত সম্পদ যখন আপনি বিক্রি করবেন তখন সেটি কই যাবে? বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যাবে। আমার মনে হয় সবাই আমরা বুঝতে পেরেছি, তাই না ভাইয়া? আমার মনে হয় আমরা সকলে বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। কি বলেছি ভাইয়া? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। দেখেন ভাইয়া, অর্থায়ন কার্যক্রম মানে কি জানেন? আপনি যে প্রতিষ্ঠানে ব্যবসা করবেন আপনার মূলধনটা কই থেকে আসবে? আপনার মূলধনটা কই থেকে আসবে? তাহলে মূলধন আসে কেমনে বলেন তো? মূলধন আসে শেয়ার বিক্রি করে। কি করে ভাইয়া? শেয়ার বিক্রয়। তাহলে যদি বলে শেয়ার বিক্রয় কোন কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম। খালি কি শেয়ার বিক্রি করি আমরা? ঋণপত্র বিক্রি করি না? ঋণপত্র বিক্রি করে আমরা ঋণ মূলধন সংগ্রহ করি না ভাইয়া? তাহলে শেয়ার বিক্রয়, ঋণপত্র বিক্রয়, এইগুলো কি? তারপরে আমরা যদি বলি ঋণ গ্রহণ, কি বলি ভাইয়া? ঋণ গ্রহণ। অর্থাৎ আমরা যে যে কার্যক্রম হতে আমরা প্রতিষ্ঠানে অর্থ নিয়ে আসি, মূলধন নিয়ে আসি, সেগুলোকে আমরা বলবো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সবাই কি মনে রেখেছি ভাইয়া? আরেকটা জিনিস মনে রাখবেন বিশেষভাবে, সেটা হচ্ছে লভ্যাংশ প্রদান। কি বলেছি ভাইয়া? লভ্যাংশ প্রদান। ভাইয়া লভ্যাংশ আপনি কাদেরকে দিবেন? লভ্যাংশ আপনি দিবেন শেয়ার হোল্ডারদেরকে। কাকে দিবেন ভাইয়া? লভ্যাংশ আপনি দিবেন হচ্ছে শেয়ার হোল্ডারদের। তাহলে শেয়ার হোল্ডারদের যদি আপনি লভ্যাংশ দেন, শেয়ার হোল্ডারদের কাছে আপনি শেয়ার বিক্রি করেছিলেন না? শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করেছিলেন, তার বিনিময়ে আপনি কি দিবেন? তাদেরকে লভ্যাংশ দিবেন। তো সেই কারণে আপনাদের এই লভ্যাংশ প্রদানটাও অর্থায়ন কার্যক্রমের মধ্যে যাবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে অর্থায়ন কার্যক্রম মানে কি? অর্থায়ন কার্যক্রম মানে হচ্ছে মূলধন সংগ্রহ। কি করা ভাইয়া? মূলধন সংগ্রহ করা। ঠিক আছে, অর্থায়ন কার্যক্রম মানে হচ্ছে মূলধন সংগ্রহ করা, এবং এর সাথে যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলো কার মধ্যে যাবে? অর্থায়ন কার্যক্রমের মধ্যে যাবে। একটি প্রতিষ্ঠান দুটি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। কি উৎস ভাইয়া? অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস মানে কি? যেটা মালিকের কাছ থেকে মূলধন সংগ্রহ করা হয়, সেটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। এই বাহ্যিক উৎস কোনটা ভাইয়া? মালিক ব্যতীত যদি অন্য কারো কাছ থেকে মূলধন সংগ্রহ করি, যেমন আমি যদি ঋণ নিই, আমি যদি ঋণপত্র নিই, ঋণপত্র ক্রয় করি, সরি ঋণপত্র যদি বিক্রয় করি, তাহলে এগুলোকে আমরা বলবো মূলধন সংগ্রহের বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস থেকে মূলধন সংগ্রহ করলে সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। আর বাহ্যিক উৎস থেকে যদি আমরা মূলধন সংগ্রহ করি তাহলে এদেরকে আমরা বলি দায় বা বহিদায়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন। সবাইকে ক্লিয়ার আমরা ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার? ঋণের সুদ কি হিসাব ভাই? ঋণের সুদ কি হিসাব বলেন তো? ঋণের সুদ ব্যয় হিসাব না? ঋণের সুদ কি হিসাব? ব্যয় হিসাব না? তাহলে ব্যয়কে আমি কার মধ্যে দিব ভাই? এই ব্যয়কে আমি কার মধ্যে দিব? পরিচালনার মধ্যে দিব। অলরেডি আমি বলে আসছি, ঠিক আছে, এটাকে আমি পরিচালনার মধ্যে দিব। সবাইকে ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এবার দেখেন কিছু কনফিউজিং জিনিস। দেখেন লভ্যাংশ প্রাপ্তি, ভালো করে বুঝেন, হ্যাঁ এটা ভালো করে বুঝবেন। লভ্যাংশ প্রাপ্তি, আপনাকে যদি বলে লভ্যাংশ প্রাপ্তি, ভাইয়া লভ্যাংশ পাইলে এটা আমাদের আয় হয়। কি হয় ভাইয়া? লভ্যাংশ পাইলে এটা আমাদের আয় হয়। কি হয়? আয় হয়। তাহলে সকল প্রকার আয় কার মধ্যে যাবে? সকল প্রকার আয় আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে যাবে। সকল প্রকার আয় কার মধ্যে যাবে?
পরিচালন কার্যক্রমের মধ্যে যাবে। ঠিক আছে, এবার দেখেন লভ্যাংশ প্রদান কি বলেছে ভাইয়া, আপনাকে বলছে লভ্যাংশ প্রদান। এখন ভাইয়া এই যে লভ্যাংশ প্রদান, এই লভ্যাংশ প্রদানটা আমি কাকে করব ভাইয়া, শেয়ার হোল্ডারদেরকে করব। কেন শেয়ার হোল্ডারদেরকে করব আমি ভাইয়া, কারণ তাদের কাছ থেকে আমি মূলধন সংগ্রহ করেছিলাম, তার বিনিময়ে আমি তাকে কি করব, তার বিনিময়ে তাকে আমি লভ্যাংশ দিব। সেজন্য লভ্যাংশ প্রদানটা যাবে হচ্ছে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। কার মধ্যে ভাইয়া, অর্থায়ন কার্যক্রমের মধ্যে যাবে। কার মধ্যে যাবে ভাইয়া, অর্থায়ন কার্যক্রমের মধ্যে যাবে। সবাইকে ক্লিয়ার হয়েছি ভাইয়া? সবাই বলেন। এই জিনিসটা ভাই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে, আমরা ভুল করি। লভ্যাংশ প্রাপ্তি কি হিসাব, আয় হিসাব। ঠিক আছে, কার মধ্যে যাবে, পরিচালনে যাবে। ভাইয়া বলেন তো লভ্যাংশ প্রদান কি ব্যয় হিসাব? এই লভ্যাংশ প্রদানকে কি আমরা এই বিশদায় বিবরণীতে দেখাই? লভ্যাংশ প্রদানকে কি আমি বিশদায় বিবরণীতে দেখাই? না। লভ্যাংশ প্রদানকে আমি কই দেখাই ভাইয়া, লভ্যাংশ প্রদানকে আমি মালিকানা সংরক্ষিত আয় বিবরণীতে দেখাই। কই দেখাই ভাইয়া, সংরক্ষিত আয় বিবরণীতে দেখাই, তাই না? সংরক্ষিত আয় বিবরণীতে দেখাই না লভ্যাংশ প্রদান? তাহলে বলেন সংরক্ষিত আয় বিবরণী কিসের অংশ ভাইয়া? সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। তাহলে মালিকানা সত্ত্বের সাথে যা রিলেশন সেটি অবশ্যই কি হবে, অর্থায়ন কার্যক্রমে যাবে না ভাইয়া? বলেন তো, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই ভাইয়া? বলেন। সবাই কি ক্লিয়ার? এই জায়গা থেকে প্রশ্ন আসে, বহুবার প্রশ্ন আসছে ভাইয়া লভ্যাংশ প্রদান, তো আমাদের কিছু পণ্ডিত মশাই লভ্যাংশ প্রদানকে ব্যয় হিসাবে ধরে, তারা মনে করে লভ্যাংশ দিয়ে দিয়েছি ভাইয়া এটা তো ব্যয় হিসাব। না ভাইয়া, লভ্যাংশ প্রদান এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। আর সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্বের একটি অংশ। যেহেতু মালিকানা সত্ত্বের এটি একটি অংশ, তাহলে সেটি অবশ্যই কার মধ্যে যাবে, অর্থায়নের মধ্যে যাবে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? জাস্ট নোট করে রাখেন, বেশি পণ্ডিতি করার দরকার নাই। ঠিক আছে, এখানে হাফেজ হওয়ার দরকার নাই, পণ্ডিতি করার দরকার নাই। যা বলবো লিখে নেবেন, পরীক্ষার হলে 100% উত্তর করে আসতে পারবেন। আর এই মুহূর্তে এটাই জরুরি আপনার। ঠিক আছে, বলেন। ওকে, তাহলে আমাদের কার্যক্রম শেষ হইলো। ঠিক আছে, আমরা একটু প্রশ্ন সলভ করি। ঠিক আছে, তারপরে আর একটু মিঠা প্রশ্নে যাব। দেখেন ঢাবিতে আসছে প্রশ্ন 13-14, ঢাবি 13-14 প্রশ্ন বলেছে। দেখেন তো, নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? বলেন তো। কোম্পানি আইনের সাথে একমতের জন্য না, আমি কি পড়েছি নগদ প্রবাহ বিবরণী কোম্পানি আইন মানতে হবে সে কারণে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য, আরে ভাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আমি প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, তাই না ভাইয়া? আর্থিক অবস্থা জানবো কিসের মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে বা উদ্বৃত্তপত্রের মাধ্যমে। এটা হবে না। লাভ লোকসান জানার জন্য, আরে ভাই লাভ লোকসান জানার জন্য তো আমার বিশদায় বিবরণী বসে আছে আমার জন্য, তাই না? নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য, ইয়েস দিস ইজ দ্য অ্যান্সার। উদ্বৃত্তপত্রে নগদের পরিমাণ জানার জন্য না, উদ্বৃত্তপত্রে নগদের পরিমাণ জানার জন্য আমরা নগদান হিসাব তৈরি করব, তাই না ভাইয়া? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঘ নম্বর, এই যে নগদের উৎস এবং ব্যবহার। নগদের উৎসকে বলেছিলাম আমরা, নগদের উৎস মানে হচ্ছে আন্তঃপ্রবাহ, আর নগদের ব্যবহার মানে আমি কি বলেছিলাম ভাইয়া? বহিঃপ্রবাহ বলেছিলাম না ভাইয়া? বলেছিলাম, রাইট? ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে উত্তর কি হবে? দেখছেন ঢাবিতে কিন্তু প্রশ্ন আসছে, শুধু তাই না আরো ঢাবিতে প্রশ্ন আসছে অনেক, দেখাই আমি। দেখেন দেখেন এটা কি বলেছে, আইএস নাম্বার 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণী কয়টি অংশে প্রয়োজন? বলেন, নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টা? এটা না ভাইয়া? বলেন তো, নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টা ভাইয়া? বলেন, নগদ প্রবাহ বিবরণীর অংশ কয়টা? কে বলতে পারে দেখি তো ভাইয়া? বলেন তো। 2 সি, ভেরি গুড। 3টি অংশে প্রস্তুত করা হয়, যেটা এতক্ষণ আমরা পড়লাম, তাই না ভাইয়া? আচ্ছা এবার আসেন, দেখেন এবার আসেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা। ঠিক আছে ভাইয়া? আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার যা বলবো আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নগদ প্রবাহ বিবরণী তৈরির 2টি পদ্ধতি আছে। নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি কয়টা আছে ভাইয়া? 2টি পদ্ধতি আছে। ঠিক আছে, তাহলে নগদ প্রবাহ বিবরণীর যে 2টি পদ্ধতি আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, নাম্বার 1 প্রত্যক্ষ পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? প্রত্যক্ষ পদ্ধতি। সবাই নোট করেন, ডিরেক্ট মেথড।
নাম্বার 2 পরোক্ষ পদ্ধতি। তাহলে নগদ প্রবাহ বিবরণী তৈরির কয়টি পদ্ধতি আছে ভাইয়া? এসব ফাজলামো করবেন না ক্লাসের মধ্যে এসে। আমার কমেন্ট কি দেখা যায়? আপনার কমেন্ট দেখে আমি কি করব? এসব ফাজলামো মার্কা কাজ করবেন না, ঠিক আছে? এসব ফাজলামো মার্কা কাজ করবেন না, বারবার বলেছি। আপনার কমেন্ট দেখা যাক আর না যাক, এটা দিয়ে কি হবে? আপনার জীবন ধন্য হবে না আমার জীবন ধন্য হবে বলেন তো? ম্যাচিউরিটি গেইন করেন, বুঝছেন? যে একটা পর্যায়ে আছেন, 2 দিন পরে কি করবেন? ইউনিভার্সিটিতে পড়বেন, তো ম্যাচিউরিটি নিয়ে ইউনিভার্সিটিতে যান, ঠিক আছে? ইউনিভার্সিটিতে ম্যাচিউরিটি চেক হয়, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমার কমেন্ট দেখা যায়, এটা কি ধরনের বেয়াদবি ভাই? আপনার কমেন্ট দেখা যাক আর না যাক, এটা কি খুব জরুরি ক্লাসের মধ্যে? এগুলো কমেন্ট কেন করেন ভাই? এই করতে করতে তো কমেন্ট বের হবে, আমার কমেন্ট দেখা যায়, আরেকজন কি করলো, এগুলো কমেন্ট করবেন না, ঠিক আছে? ম্যাচিউরিটি এটা খুবই জরুরি ভাইয়া, এই যুগের ছেলে মেয়েদের এটা খুব অনুপস্থিত এই জিনিসটা। কখন কি বলতে হয়, কোথায় কি বলতে হয়, কোনটা বলা উচিত কিনা, এটা না ভেবে আমরা কথাবার্তা বলে দিই, ঠিক আছে? এটা ভাই খুব জরুরি কিন্তু এই জিনিসটা, যে কোথায় কি বলতে হবে, না বলতে হবে, কেন বলতে হবে, এটা আমি আপনার ভালোর জন্যই বললাম, ঠিক আছে? এটা আমরা আপনার ভালোর জন্যই বললাম, বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস, আমার ইউনিভার্সিটিতে একটা জিনিস শিখেছিলাম, বুঝছেন? আমার খুবই ক্লোজ টিচার, তো স্যার প্রেজেন্টেশন নিত, আমাদের প্রেজেন্টেশন দিতে হবে ইউনিভার্সিটিতে উঠলে, ঠিক আছে? একটা ক্লাসের সামনে প্রেজেন্টেশন দিতে হবে। তো প্রেজেন্টেশনের সময় একটা জিনিস শিখেছিলাম, যে প্রেজেন্টেশন আসলে সবাই যে রিডিং পড়ে, এভাবে রিডিং পড়ে, এই করে সেই করে, যাই হোক সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে, একটা কথা যদি বলেন, অনেক কথা আমরা অযথা বলে ফেলি, তাই না? একটা কথা যদি আমি বলি, এই কথাটা আমি কেন বলছি না বলছি, এই কথার প্রেক্ষিতে কি আছে, হ্যাঁ, এটা আপনাকে জেনে বলতে হবে। একটা কথা খালি বলে দিলাম হইল না, এই কথা যারা আপনি বলছেন কতটুকু ভ্যালিড, বলা উচিত কিনা, এই কথাটা আসলে সত্য কিনা, এই কথাটার সোর্স কি, সবকিছু জেনে বুঝে আপনি কথা বলতে হবে। মনে রাখবেন, যারা জ্ঞানী তারা হচ্ছে কিন্তু এগুলো জেনে বুঝে কথা বলে, আর যারা বোকা তারা হঠাৎ মুখ আছে কথা বলতে হবে বলে ফেললাম, সস্তা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে ভাইয়া? এটা আপনার ভালোর জন্য বললাম, ঠিক আছে? এটা আপনার ভালোর জন্য বললাম, ঠিক আছে? হ্যাঁ, ধাপ 3টি বা অংশ 3টি, আর পদ্ধতি মানে নগদ প্রবাহ বিবরণী যে তৈরি করব, এই তৈরি করার 2টি পদ্ধতি রয়েছে, ঠিক আছে? অর্থাৎ 2টা মেথডে আমরা প্রস্তুত করতে পারবো, আর অংশ বা ধাপ হচ্ছে 2টি, অর্থাৎ একটা নগদ প্রবাহ বিবরণীর মধ্যে 3টি অংশ বা 3টি ধাপ থাকে। বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন দেখি, প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। ভাইয়া দেখেন তো, প্রত্যক্ষ কথাটা শুনতে কি খুব ইজি লাগছে না? আর পরোক্ষ মানে কি? বাঁকা, তাই না ভাইয়া? পরোক্ষ মানে কি বললাম? বাঁকা, রাইট? পরোক্ষ মানে হচ্ছে বাঁকা, আর প্রত্যক্ষ মানে কি ভাইয়া? প্রত্যক্ষ মানে হচ্ছে আমাদের কি? প্রত্যক্ষ মানে হচ্ছে সোজা। বাংলা কথা শোনেন, নগদ প্রবাহ বিবরণী তৈরির অংশ কয়টা? 3টা। এই 3টা অংশের মধ্যে প্রত্যক্ষ পদ্ধতি আর পরোক্ষ পদ্ধতির পার্থক্য হবে শুধুমাত্র একটি অংশে। কয়টি অংশে ভাইয়া? একটি অংশে। সেটি কোনটা? সেটি হচ্ছে ভাইয়া পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। কি বললাম? প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির যে পার্থক্য, নিশ্চয়ই প্রত্যক্ষ আর পরোক্ষ এক না ভাইয়া, 2টা আলাদা আলাদা নিয়মে করতে হবে। তো নগদ প্রবাহ বিবরণীর যে 3টা অংশ না ভাইয়া, একটু আগে দেখলাম 3টা অংশ কি কি ভাইয়া বলেন তো? একটা হচ্ছে পরিচালন, একটা হচ্ছে অর্থায়ন, আর একটা হচ্ছে বিনিয়োগ, ঠিক আছে? তো এই যে অর্থায়ন আর বিনিয়োগে এই 2 জনের মধ্যে মিল আছে, ঠিক আছে? এই 2 জনের মধ্যে মিল আছে, মানে ভালোবাসার সম্পর্ক, ঠিক আছে? এই 2 জনের মাঝে মিল আছে, কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কোথায় হবে? পরিচালন কার্যক্রমের মধ্যে ঝামেলাটা হবে। কি বললাম ভাইয়া? পরিচালন কার্যক্রমের মধ্যে ঝামেলা হবে। আর তাছাড়া অর্থায়ন আর বিনিয়োগে আমি প্রত্যক্ষ পদ্ধতিতেও যা করব, পরোক্ষ পদ্ধতিতেও তাই করব। ক্লিয়ার ভাইয়া? তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষর আলোচনাটা শুধুমাত্র কি নিয়ে হবে ভাইয়া? প্রত্যক্ষ এবং পরোক্ষর আলোচনাটা শুধু হবে পরিচালন কার্যক্রম নিয়ে। তার মানে আমি এখন প্রত্যক্ষ পরোক্ষ নিয়ে যা আলোচনা করব, সে আলোচনাটা প্রযোজ্য হবে কার জন্য? পরিচালন কার্যক্রমের জন্য, ঠিক আছে? আগে আমি বলে দিলাম। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এবার আমরা আসি। দেখেন, হ্যাঁ দেখেন, প্রত্যক্ষ পদ্ধতিতে যখন আমরা কি করব ভাইয়া? পার্থক্যটা হবে কোথায়? পার্থক্য হবে পরিচালন কার্যক্রমে। প্রত্যক্ষ পদ্ধতিতে
শুধুমাত্র কি বললাম ভাইয়া, শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হবে। কি বলেছি, প্রত্যক্ষ পদ্ধতি শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ করবে। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতি কি নিয়ে কাজ করবে, নগদ লেনদেন নিয়ে কাজ করবে। ক্লিয়ার ভাইয়া আমার কথা কি ক্লিয়ার? বলেন, প্রত্যক্ষ পদ্ধতি শুধুমাত্র কোন লেনদেন নিয়ে কাজ করবে বলেন তো, বলেন। প্রত্যক্ষ পদ্ধতি দেখেন, নগদ প্রবাহ বিবরণী ভাইয়া আমি শুধুমাত্র নগদ নিয়ে কাজ করব, সে সোজা, সে কোনো প্যাচ বোঝে না, সে বাঁকা কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না, সে স্ট্রেট, সে সহজ, সে সরল। ঠিক আছে, তাহলে সে কি নিয়ে কাজ করবে, শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ করবে। ভাইয়া শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ করে কোন পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। বোঝা গেছে ভাইয়া আমার কথা কি বোঝা গেছে? নগদ লেনদেন কোনগুলো আমরা কি বুঝি ভাইয়া, যে নগদ লেনদেন গুলো কোনগুলো। ওকে, পরোক্ষ পদ্ধতি আসি ভাইয়া। পরোক্ষ মানেই তো ঝামেলা, তাই না? পরোক্ষ মানেই তো ঝামেলা, বাঁকা, এ আসলেই বাঁকা। ঠিক আছে, দেখেন পরোক্ষ পদ্ধতি সকল প্রকার লেনদেন নিয়ে কাজ করবে। কি বললাম, সকল প্রকার লেনদেন নিয়ে কাজ করবে। পরোক্ষ পদ্ধতি কি করবে ভাইয়া, সকল প্রকার লেনদেন নিয়ে কাজ করবে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে পরোক্ষ পদ্ধতি কি নিয়ে কাজ করবে, সকল প্রকার লেনদেন নিয়ে কাজ করবে। মানে সে নগদ নিয়েও কাজ করবে, অনগদ নিয়েও কাজ করবে, আবার ধারে লেনদেন নিয়েও কাজ করবে। ক্লিয়ার ভাইয়া? এখন আমাকে বলেন, গ্যাপ এবং আইফারেস, কি বলেছি, GAAP গ্যাপ এবং আইফারেস আমাকে কি লেনদেন নিয়ে কাজ করতে বলেছে, সকল লেনদেন নিয়ে কাজ করতে বলেছে না? গ্যাপ এবং আইফারেস বকেয়া ভিত্তি ফলো করতে বলেছে না? হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি মানে কি, বকেয়া ভিত্তি মানে সকল লেনদেন নিয়ে কাজ করা। গ্যাপ আর আইফারেস কোন ভিত্তিকে সমর্থন করে, বকেয়া ভিত্তিকে সমর্থন করে। সেজন্য মনে রাখবেন পরোক্ষ পদ্ধতিটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর যে নীতিমালা, গ্যাপ এবং আইফারেস পরোক্ষ পদ্ধতিকে সাপোর্ট করে। ঠিক আছে, তারা কি করে, পরোক্ষ পদ্ধতিকে সাপোর্ট করে। ঠিক আছে, তাহলে গ্যাপ আইফারেস কোন পদ্ধতিকে সাপোর্ট করে, পরোক্ষ পদ্ধতিতে সাপোর্ট করে। এবং নগদ প্রবাহ বিবরণী এই পরোক্ষ পদ্ধতিতেই করতে হয়। কি পদ্ধতিতে করতে হয়, পরোক্ষ পদ্ধতিতে করতে হয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কোন ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ভাইয়া, বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া, বলেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই যে দেখেন প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির ভাইয়া পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া, বলেন? প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির পার্থক্য কি বুঝতে পেরেছি, বলেন? হিসাব বিজ্ঞান যেহেতু বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ভাইয়া, বকেয়া ভিত্তি কি, সকল প্রকার লেনদেন নিয়ে কাজ করাই হচ্ছে বকেয়া ভিত্তি। আর শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ করা এটাকে আমরা কি বলি, নগদ ভিত্তি বলি। তাহলে এই যে হিসাব বিজ্ঞান যেহেতু বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, সেই কারণে গ্যাপ আইএফআরএস বকেয়া ভিত্তিকে সমর্থন করে। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে, পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক শিখতে হবে। তার মানে ভাইয়া প্রত্যক্ষ পদ্ধতি থেকে কি প্রশ্ন আসে না? জি ভাইয়া, সেটাও আসে, কিন্তু আমাদের যত ম্যাথ ট্যাথ সেগুলো পরোক্ষ পদ্ধতি থেকে আমাদের প্রশ্ন আসবে, এবং এই পদ্ধতিটাই ইন্টারন্যাশনালি রেকগনাইজড। বোঝা গেছে ভাইয়া, বলেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন ভাইয়া, তাহলে নগদ লেনদেন নিয়ে কাজ করবে শুধুমাত্র কে, প্রত্যক্ষ পদ্ধতি। ভাইয়া এটা আমি দেখলেই চিনতে পারবো। ঠিক আছে, এবার দেখেন পরোক্ষ পদ্ধতিতে কখন ম্যাথ সলভ করতে হবে। এখন আমরা পরোক্ষ পদ্ধতি নিয়ে কাজ করব। ভাইয়া এই জিনিসটা যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। দেখেন এবার যা বুঝাবো এটা পারলে আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, পরোক্ষ পদ্ধতি। ঠিক আছে, এখন আমি বুঝবো ভাইয়া কখন পরোক্ষ পদ্ধতিতে আমাকে ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে, সেটা আমি দেখি। তাহলে কাজ হবে কোথায়, শুধুমাত্র প্রত্যক্ষ পরোক্ষর পার্থক্য সৃষ্টি হবে পরিচালন কার্যক্রমে। কোন কার্যক্রমে, পরিচালন কার্যক্রমে। সেজন্য দেখি পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহর মধ্যে কি কি থাকবে দেখি। তাহলে দেখি ভাইয়া, দেখেন পরোক্ষ পদ্ধতিতে যদি আমাদেরকে ম্যাথ দেয় তাহলে অবশ্যই নিট লাভ থাকবে। কি থাকবে ভাইয়া বললাম, নিট লাভ থাকবে বা নিট
মুনাফা থাকবে। ভাইয়া তাহলে নগদ প্রবাহর অঙ্ক করতে দিয়েছে, আর এই যে বস পাবলিকটা আছে, দ্যাট মিন্স আমাকে কোন পদ্ধতিতে অঙ্ক সলভ করতে হবে ভাইয়া? আমাকে কোন পদ্ধতিতে অঙ্ক সলভ করতে হবে? আমাকে ভাইয়া কোন পদ্ধতিতে অঙ্ক সলভ করতে হবে? আমাকে অবশ্যই পরোক্ষ পদ্ধতিতে ম্যাথ সলভ করতে হবে। তাহলে আমি কখন বুঝবো যে আমি পরোক্ষ পদ্ধতিতে সলভ করব? যখন প্রশ্নে দেখব নিট লাভ দেয়া আছে। কি দেয়া আছে ভাইয়া? প্রশ্নে কি দেয়া আছে? নিট লাভ দেয়া আছে। তাহলে প্রশ্নে যদি আমরা নিট লাভ দেয়া দেখি, তাহলে কোন পদ্ধতিতে সলভ করব ভাইয়া? কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। ক্লিয়ার ভাইয়া? বলেন। তাহলে নিট লাভ যদি দেয়া থাকে আমি কোন পদ্ধতিতে সলভ করব ভাইয়া? নিট লাভ দেয়া থাকলে আমরা পরোক্ষ পদ্ধতিতে সলভ করব। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখেন নিট লাভের সাথে যোগ করব আমরা। কি যোগ করব? অনগদ লেনদেনগুলো যোগ করব। ঠিক আছে, সরি, নিট লাভের সাথে অনগদ লেনদেনগুলোর কাজ হবে। এখন অনগদ লেনদেন আবার দুই প্রকার, একটা আয় আর ব্যয়। ঠিক আছে, অনগদ লেনদেন আয় এবং অনগদ লেনদেন ব্যয়, এটার কাজ হবে। দেখেন অবচয়, যদি অবচয় থাকে, যদি অবলোপন থাকে এবং যদি শূন্যীকরণ থাকে, একই জিনিস না ভাইয়া? অবচয় ধরা হয় স্থায়ী সম্পদের উপরে, অবলোপন ধরা হয় অস্পর্শনীয় সম্পদের উপরে, শূন্যীকরণ বা অবক্ষয় ধরা হয় প্রাকৃতিক সম্পদের উপরে, তাই না ভাইয়া? তাহলে দেখেন নিট লাভের সাথে অবচয়, অবলোপন, শূন্যীকরণ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অনগদ ব্যয়। কি বলা হয়? অনগদ ব্যয়। ভাইয়া এতদিন শিখে এসেছি ভাইয়া ব্যয় হইলে মাইনাস করতে হয়, এতদিন শিখে এসেছি ব্যয় হইলে মুনাফার সাথে কি করতে হয়? মাইনাস করতে হয়। কিন্তু এই নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা শিখব ব্যয় হইলে প্লাস করতে হয়। কি করতে হয়? ব্যয় হইলে প্লাস করতে হয়। কেন ভাইয়া? পরোক্ষ মানে কি বলেন? পরোক্ষ মানে হচ্ছে উল্টা। হ্যাঁ, এখন ভাইয়া ব্যয় হওয়ার পরে আমি কেন প্লাস করব? এটার ব্যাখ্যা আছে ভাইয়া। ঠিক আছে, এটার ব্যাখ্যা শিখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, প্লাস অনেক সময়ের ব্যাপার, বিশদায়ী বিবরণী আমাকে করতে হবে, করে সেখান থেকে আপনাকে জিনিসটাকে বুঝাইতে হবে। তো আমার জন্য এত কিছু দরকার নাই, পরীক্ষাতে আসার জন্য যতটুকু দরকার আমি যা বলি এটা মাথার মধ্যে নেন, তাহলেই হয়ে যাবে। আপনাকে পরীক্ষায় আসবে না যে কেন নগদ প্রবাহ বিবরণীতে প্লাস করবো, এটা আসার সম্ভাবনা নাই বললেই চলে, বা নাই। ঠিক আছে, আমার জাস্ট জানা লাগবে কি কাজ করতে হবে। তো আমি কি বলেছি ভাইয়া? কি পদ্ধতি? পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ মানে কি? উল্টা না ভাইয়া? পরোক্ষ মানে কি? উল্টা। তাহলে পরোক্ষ পদ্ধতি কখন হবে? যখন নিট লাভ থাকবে। কি থাকবে? নিট লাভ থাকবে। তাহলে নিট লাভের সাথে আমরা কি করব ভাইয়া? অবচয়। অবচয় কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে যেহেতু উল্টা পদ্ধতি, ব্যয়কে আমি কি করব? প্লাস করব ভাইয়া। ঠিক আছে, তাহলে প্লাস করে দেন সুন্দর করে। কোন ব্যয়কে? অনগদ ব্যয়কে। ওকে, এবার দেখেন আবার প্লাস করব। কি প্লাস করব জানেন? সম্পদ বিক্রয় জনিত ক্ষতি। কি বললাম ভাইয়া? সম্পদ বিক্রয় জনিত ক্ষতি। ভাইয়া ক্ষতি মানে কি বলেন তো? ক্ষতি মানে ব্যয় না? ব্যয় মানে কি করব? যোগ করব। ব্যয় মানে কি করব? যোগ করব। উল্টা কাজ করব না ভাইয়া? পরোক্ষ পদ্ধতি মানে কি? উল্টা কাজ করব না। ব্যয় হইলে কি করব? যোগ করব। কি করব ভাইয়া? যোগ করব। করে দেন বিসমিল্লাহ করে। করেছি। এরপরে দেখেন ভাইয়া বিয়োগ করব। কি বিয়োগ করব ভাইয়া? সম্পদ বিক্রয় জনিত লাভ। কি বিয়োগ করব ভাইয়া? সম্পদ বিক্রয় জনিত লাভ। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখেন তো লাভ হইলে আমরা কি করি সাধারণত ভাইয়া? লাভ হইলে মুনাফার সাথে কি করি? লাভ হইলে মুনাফার সাথে যোগ করি। কিন্তু ভাইয়া এখানে আমি কি করছি? বিয়োগ করছি। কেন ভাইয়া? কারণ উল্টা পদ্ধতি। কোন পদ্ধতি? পরোক্ষ পদ্ধতি। ভাই আমাকে একটু কষ্ট করে বলেন তো, এই জিনিসটা মনে রাখা কি আপনার জন্য খুব বেশি কষ্টকর হবে? আমাকে একটু বলেন ভাইয়া, বলেন তো এই তিনটা জিনিস টেকনিক্যালি হোক আর যেমনেই হোক আমার কি মনে রাখা ভাইয়া খুব কষ্টকর হবে ভাইয়া? বলেন তো এই তিনটা জিনিস কি আমার টেকনিক্যালি মনে রাখা হোক আর যেভাবেই হোক মনে রাখা কি খুব কষ্টকর হবে ভাইয়া? বলেন তো আমাকে দেখি একটু বলেন। খুব কষ্টকর হবে আমার জন্য? বলেন। পারবো না ভাইয়া? সবাই পারবো তো নাকি? ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম। তাহলে দেখেন পরিচালন কার্যক্রম নিট লাভ মানে কি? সকল প্রকার আয় ব্যয় আছে, তার সাথে অপরিচালন আয় ব্যয়গুলোকে আমরা কি করেছি ভাইয়া? সরি, তার সাথে আমরা অনগদ লেনদেনের যে আয় ব্যয়গুলো আছে সেগুলোকে সমন্বয় করে ফেলেছি, হিসাব করে ফেলেছি। এবার পরিচালনের মধ্যে আরেকটা জিনিস যাই বলেছিলাম না, সেটা কি?
চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি, তাই বলেছিলাম না ভাইয়া? চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি কার মধ্যে যায়? পরিচালনে যায়। ভাইয়া সম্পদ বৃদ্ধি পাইলে প্লাস হয় না? সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়? প্লাস হয়। চলতি সম্পদ যদি বাড়ে তাহলে কি করি? প্লাস করি। সম্পদ বাড়লে লাভ বাড়ে না ভাইয়া? সম্পদ বাড়লে কি হয়? লাভ বাড়ে না। কিন্তু এখানে আমি করব বিয়োগ, উল্টা করব। এখানে কি করব ভাইয়া? উল্টা করব। ভাইয়া আমি কি বলেছিলাম বলেন তো? সম্পদের সাথে আয়ের সম্পর্ক কেমন বলেন তো? পজিটিভ বলেছিলাম না? সম্পদ বাড়লে আয়ও বাড়ে, তাই বলেছিলাম না ভাইয়া? কিন্তু এখানে আমি করব উল্টা। সম্পদ যদি বাড়ে আয় হচ্ছে কমে যাবে, সেজন্য সম্পদ বৃদ্ধিকে আমি কি করব? মাইনাস করব। কেন ভাইয়া? কারণ উল্টা পদ্ধতি। তাহলে দেখেন এখানে আমি কি করব? মাইনাস করব। কাকে মাইনাস করব জানেন? মাইনাস করব আমরা চলতি সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেলে আমি কি করব? লাভ কমে যাবে। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? লাভ কমে যাবে। ওকে, এবার দেখেন সম্পদ বৃদ্ধি, তাই না? এবার আমি প্লাস করব। কখন প্লাস করব জানেন? যখন আমার চলতি সম্পদ কমে যাবে। কি হবে ভাইয়া? চলতি সম্পদ যখন আমার কি হবে? চলতি সম্পদ আমার যখন হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে, তখন আমি কি করব? চলতি সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ কমা মানে প্লাস করব। ওকে, আচ্ছা এবার আসুন দেখেন দায়। তাহলে চলতি সম্পদের কাজ হয়ে গেল, এবার আমরা চলতি দায়ের কাজ করব। দেখেন দায় যদি বেড়ে যায় তাহলে আমার জন্য ভালো, ঠিক আছে? দায় বাড়লে আমার জন্য ভালো, প্লাস করব। ভাইয়া দায় বাড়লে তো আমার জন্য খারাপ, তাই না? কিন্তু পরোক্ষ পদ্ধতি মানে কি? যদি দায়টা বেড়ে যায় তাহলে সেটাকে প্লাস করব, আমার জন্য ভালো ধরবো। ঠিক আছে, কেন ধরবো আমি একটু পরে বলছি। দেখেন চলতি দায় বৃদ্ধি, তাহলে চলতি দায় বৃদ্ধি হলে কি করব? দায় বৃদ্ধি। দায় বৃদ্ধি হলে খুশি হয়ে যাচ্ছি, যোগ করব। দেখেন এবার দায় হ্রাস। ভাইয়া দায় যদি কমে যায়, দায় কমলে তো মানুষ খুশি হয়, কিন্তু এবার দায় কমে গেলে আমি কি করব ভাইয়া? দায় কমে গেলে আমি মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, এই যে এই কয়টা স্টেপ, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। এতটুকু কাজ করলে আমি কি পেয়ে যাব? এতটুকু কাজ করলে আমি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ পেয়ে যাব। কোন পদ্ধতিতে ভাইয়া? কোন পদ্ধতিতে বলেন? কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমি পেয়ে যাব। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এখন আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি ভাইয়া। দেখেন এটা তো জাস্ট আমি মনে রাখার জন্য বললাম। হ্যাঁ, চলতি সম্পদ চলতি দায় আপনি যদি মনে করেন যে আপনি জানবেন, ঠিক আছে, যে কেন আমি প্লাস করছি মাইনাস করছি। দেখেন ভাইয়া মাথার মধ্যে যদি ঢুকবে, না ঢুকবে সমস্যা নাই। দেখেন একটা চলতি সম্পদের নাম বলি আমরা, ঠিক আছে? সবাই একটা চলতি সম্পদের নাম বলি। ভাইয়া মজুত পণ্য চলতি সম্পদ না? মজুত পণ্য একটি চলতি সম্পদ। তা আমি যদি বলি মজুত পণ্য ক্রয়, ভাইয়া মজুত পণ্য যখন আপনি ক্রয় করবেন তখন মজুত পণ্য বৃদ্ধি হয় না? মজুত পণ্য কি হবে ভাইয়া? বৃদ্ধি হবে। ভাইয়া মজুত পণ্য বৃদ্ধি মানে কি? চলতি সম্পদ বৃদ্ধি। চলতি সম্পদ বৃদ্ধি। এখন ভাইয়া বলেন তো মজুত পণ্য বৃদ্ধি মানে চলতি সম্পদ বৃদ্ধি। মজুত পণ্য বৃদ্ধি কেমনে পাইলো? মজুত পণ্য ক্রয় করলে পাইলো। এখন বলেন মজুত পণ্য কিনলে আমার নগদ টাকা বাড়ে না কমে? আমার নগদ টাকা কমে যায়। আমার নগদ টাকা কি হয়? কমে যায়। আমি কি তৈরি করছি ভাইয়া? নগদ প্রবাহ বিবরণী তৈরি করছি। সে কারণে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এটা হচ্ছে কাজ। এটা হচ্ছে ভাইয়া আসল রিজন। বোঝা গেছে? বলেন এটা হচ্ছে আমাদের আসল রিজন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এটা হচ্ছে আমাদের আসল রিজন। ভাইয়া মজুত পণ্য কিনলে মজুত পণ্য আমার বৃদ্ধি পেয়ে যায়। তো যখন আমি মজুত পণ্য কিনছি আমার নগদ টাকা কমে যাচ্ছে না? আমার নগদ টাকা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে নগদ টাকা কমে গেলে নগদ প্রবাহ বিবরণী থেকে আমি মাইনাস করব না? তাই তো নাকি? মজুত পণ্য কিনলে মজুত পণ্য বৃদ্ধি পাচ্ছে, মানে চলতি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর চলতি সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে নগদ প্রবাহ বিবরণী থেকে মাইনাস করব না ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া আমার আসল, এটা হচ্ছে আসল। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আসল কারণ। এখন আসল কারণ যদি মনে রাখতে যদি কারো কষ্ট হয়ে যায় তাহলে নরমালি কি মানুষের সম্পদ বাড়লে মানুষ কি হয়? খুশি হয়। কিন্তু আমরা যেহেতু কি করছি ভাইয়া? আমরা পরোক্ষ করছি, তার মানে সম্পদ বাড়াকে আমি মাইনাস করে দিব, দুঃখ পেয়ে যাব সম্পদ বাড়লে। ঠিক আছে, উল্টাটা হবে। বোঝা গেছে ভাইয়া?
এই হচ্ছে বিষয়। আবার আমি একটু দেখি ভাইয়া, আবার আরেকটা ঘটনা দেখি। সাপোজ আমরা বললাম, দেখেন ভাইয়া, প্রদেয় হিসাব বৃদ্ধি। ভাইয়া দেখেন তো, প্রদেয় হিসাব বৃদ্ধি, ঠিক আছে, প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব বৃদ্ধি। ভাইয়া প্রদেয় হিসাব কখন বৃদ্ধি পায় বলেন তো? পাওনাদারকে টাকা দিলে কি প্রদেয় হিসাব বৃদ্ধি পায়? না, পাওনাদারকে টাকা দিলে প্রদেয় হিসাব বৃদ্ধি পায় না। পাওনাদারকে টাকা দেইনি বলে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। তার মানে পাওনাদারকে টাকা দেইনি মানে কি, আমার নগদ টাকার সাথে প্লাস করতে হবে না? নগদ প্রবাহ বিবরণী যেহেতু করছি, নগদ টাকাটা কি আমার কাছে থেকে গেছে না, আমার কাছে থেকে গেছে না, সেজন্য প্লাস করব না। আমি যদি বলতাম প্রদেয় হিসাব হ্রাস, কি বলি ভাইয়া? প্রদেয় হিসাব হ্রাস। ভাইয়া বলেন তো, প্রদেয় হিসাব হ্রাস পেলে আমি কি করি? মাইনাস করি নগদ প্রবাহ বিবরণী থেকে। কেন ভাইয়া? প্রদেয় হিসাব কখন হ্রাস পাই? যখন আমি নগদ প্রদান করি। প্রদেয় হিসাবকে আমি কি করি ভাইয়া? যখন নগদ প্রদান করব তখন আমার কি হয়? প্রদেয় হিসাব কমে যায়। তাহলে নগদ প্রদান মানে কি? নগদ টাকা কমে যাচ্ছে, এই কারণে নগদ প্রবাহ বিবরণী থেকে আমি কি করছি? মাইনাস করছি। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রিয়েল কনসেপ্ট, এটা হচ্ছে ভাইয়া রিয়েল কনসেপ্ট। কিন্তু রিয়েল কনসেপ্টে যদি ভালো না লাগে তাহলে আমি কি বলবো ভাইয়া? প্রদেয় হিসাব হ্রাস মানে দায় হ্রাস পেয়ে গেল। ভাইয়া দায় হ্রাস পেলে তো আমার কি হওয়ার কথা বলেন তো? দায় হ্রাস পেলে আমার খুশি হওয়ার কথা, কিন্তু না, আমি কষ্ট পেয়ে যাব, কষ্ট পেয়ে মাইনাস করে দিব। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বিপরীত চিন্তা করব। কেন বিপরীত চিন্তা করব? কারণ আমি তো শিখছি পরোক্ষ পদ্ধতি। কি পদ্ধতি শিখছি ভাইয়া? আমি শিখছি পরোক্ষ পদ্ধতি। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন, সবাই ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, ওকে, প্যারা নাই। ঠিক আছে, হ্যাঁ, এই যে করিমা, করিমা না কারিমা, করিমা না কারিমা, হ্যাঁ উনি বলেছে। হ্যাঁ, আপনি কি উচ্চারণ করেন জানি না নামের, তো আপনি ঠিক বলেছেন, পকেটে রেখে দিয়েছি তাই নগদ প্রবাহিতে প্লাস হবে। রাইট, দিস ইজ দ্য পয়েন্ট। এবার দেখি ভাইয়া, দেখেন কি বলেছে, দেখেন পড়ি আমরা। নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখাতে হয়? ভাইয়া বলেন, প্রত্যক্ষ পদ্ধতি নগদ প্রবাহ বিবরণী কি নিয়ে কাজ করে? শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে ভাইয়া? নগদ লেনদেন নিয়ে কাজ করে। প্রত্যক্ষ মানে কি? সহজ সহজ এবং সোজা মানুষ। তাহলে নগদ প্রবাহ বিবরণী মানে কি? সে শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ করবে। ভাইয়া আসবাবপত্র বিক্রিতে ক্ষতি হয়ে গেছে, এটা কি নগদ লেনদেন? না। বাকিতে বিক্রয়, ভাইয়া ধারে লেনদেন আসবে না। ভাইয়া অবচয় কি? অবচয় হচ্ছে অনগদ লেনদেন, আসবে না। সরবরাহকারীকে নগদ প্রদান, আরে ভাই নগদ প্রদান করলে এটি যে নগদ লেনদেন, একটা গাধাও তো জানে, তাই না? যে গাধা অ্যাকাউন্টিং পড়েছে একদিন সেও তো জানে নাকি? তার মানে উত্তর হবে কি? উত্তর হবে ঘ নম্বর। সবাই বুঝতে পেরেছি বলেন? সবাই বুঝতে পেরেছি ভাইয়া বলেন? ক্লিয়ার সবাই? আমরা কি সবাই ক্লিয়ার বলেন? তাহলে কি বোঝা যাচ্ছে? দেখেন কোথায় আসছে, ঢাবির প্রশ্ন, দেখছেন? ঢাবির প্রশ্ন। ঠিক আছে, মানে এই প্রশ্ন যদি ঢাবি দেয় হুবহু তুলে দিবে এই প্রশ্ন। ঢাবি সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট করে, নগদ লেখাই আছে। ভেরি গুড, ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার? এবার আসি দেখি ভাইয়া, অপশন ছাড়া উত্তর করতে হবে। পুরাতন আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ? ভাইয়া আসবাবপত্র কি হিসাব? স্থায়ী সম্পদ। আসবাবপত্র কি হিসাব? স্থায়ী সম্পদ। এখন আমাকে বলেন ভাইয়া কি শিখাইছে? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় যদি থাকে তাহলে এটি কোন ধরনের নগদ প্রবাহ হয়? দেখি তো কে পারে বলেন। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ হয়? দেখি কে পারে, দেখি বলেন। সুজন দেবনাথ, হ্যাঁ সুজন দেবনাথ, এতদিন ক্লাস করার পরেও মাথা খারাপ হয়ে গেলে তো সমস্যা। সুজন দেবনাথ, ঠিক আছে, সুজন দেবনাথ, হ্যাঁ এতদিন ক্লাস করার পরেও মাথা খারাপ হইলে সমস্যা। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন এটা কি হবে? তাহলে সবাই উত্তর দেখি তো কে পারে। রিফা সানজিদা বলছে বিনিয়োগ, মাহফুজা ইসলাম বলছে বিনিয়োগ, আদিবুল হক বলছে আর্থিক কার্যক্রম। আর্থিক কার্যক্রম বলতে কিছু নাই, অর্থায়ন কার্যক্রম হয়নি আপনার আদিবুল। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় কি হবে? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ হবে। ঠিক আছে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের আমি একটা টেস্ট এক্সাম নিয়েছিলাম। হ্যাঁ, গত 40 মার্কের একটা টেস্ট এক্সাম নিয়েছিলাম না বলেন তো? এই টেস্ট এক্সামে কিন্তু যারা ভালো করেছে, যারা 35 পেয়েছিল, বুঝছেন, 35 থেকে 40-এর মধ্যে যারা মার্ক পেয়েছিল তাদেরকে কিন্তু সবাইকে আমি কল দিয়েছিলাম, তাই না? এর মধ্যে কেউ আছেন যে কল পেয়েছিলেন আমার? বলেন তো
তো কল দেওয়ার পরে অনেকে 10-12 জন কল ধরেননি, যারা কল ধরেননি তারা মিস করেছেন, বুঝছেন? এদেরকে কিন্তু আমি কি করেছিলাম ভাইয়া, কে কে কল পেয়েছিলেন বলেন তো? আমি কিন্তু সরাসরি কল দিয়েছিলাম সেদিন পরীক্ষার পরে। যারা 35 থেকে 40-এর মধ্যে পেয়েছিলেন তাদেরকে আমি সবাইকে কল দিয়েছিলাম না ভাইয়া? বলেন তো কে কে কল পেয়েছিলেন, বলেন তো দেখি। এখানে কেউ আছেন আমি যাদেরকে কল দিয়েছিলাম? বলেন বলেন, কেউ আছেন নাকি এর মধ্যে? যারা 35 পেয়েছে তারা কল পেয়েছে, 35 থেকে 40-এর মধ্যে যারা পেয়েছেন তাদেরকে আমি কল দিয়েছিলাম। হ্যাঁ, তো যারা হচ্ছে ধরেনি তারা মিস করেছে, ঠিক আছে? যারা ধরেনি তারা মিস করেছে। পেয়েছিলাম, আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। সবাইকে কল দিয়েছি, যারা 35 পেয়েছে সবাইকে কল দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা 35-এর বেশি পেয়েছে তারা সবাইকে কল দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমি হচ্ছে ওয়েবসাইটের এক্সাম সিস্টেম নিয়ে কাজ করছি, বুঝছেন? এই কারণে আপনাদের একটু এক্সাম নেওয়া বন্ধ আছে। এত পরিমাণ এক্সাম হবে, এক্সাম দিয়ে রিল্যাক্স পাবেন না, ঠিক আছে? আপনাদের এত পরিমাণ এক্সাম হবে, রিল্যাক্স পাবেন না। ওয়েবসাইটে ব্যাপক মানে ডেভেলপমেন্ট আসছে, আপনাদের ওয়েবসাইটে ব্যাপক ডেভেলপমেন্ট আসছে, ওয়েবসাইটে ব্যাপক ডেভেলপমেন্ট আছে এক্সাম দেওয়ার। হ্যাঁ, প্রচুর এক্সাম দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো সাজিয়ে এক্সাম দিতে পারবেন, ঠিক আছে? 3-4টা চ্যাপ্টার মিলে এক্সাম দিতে পারবেন। এক্সামের র্যাঙ্কিং সিস্টেম থেকে শুরু করে এভরিথিং এ চেঞ্জ আসছে। একেবারে সিস্টেম এমন হবে যে ঢাবির পরীক্ষা দেওয়ার পরে যেরকম এক্সাম হয় সেরকম, ইংলিশে যদি ফেল হয় তাহলে ফেল দেখাচ্ছে কিনা ইত্যাদি ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে, এই কারণে একটু বিলম্ব হচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তারপর আপনাদের প্রচুর এক্সামের ব্যবস্থা হবে, বোঝা গেছে? আপনাদের প্রচুর এক্সামের ব্যবস্থা হবে এবং সবাই এক্সামগুলো দিবেন, ভালো ভালো করে এক্সামগুলো দিবেন। এবং আপনাদের এক্সাম ব্যাচ আসছে, কিছুদিনের মধ্যে এক্সাম ব্যাচ আসছে। যারা ব্যাচে ভর্তি আছেন তারা এক্সাম ব্যাচ ফ্রি পাবেন, ঠিক আছে? এক্সাম ব্যাচ আসছে, এক্সাম ব্যাচের সাথে রিভিশন হবে প্লাস ফাইনাল মডেল টেস্ট হবে। ওকে, ঢাকার পরীক্ষা কোন সিলেবাসে হবে, ঠিক আছে? ঢাকা সিলেবাস হচ্ছে ফুল সিলেবাস। হ্যাঁ, ফুল সিলেবাস, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, এক্সাম তো প্রচুর হবে, এক্সাম তো হয়নি আপনাদের। এক্সাম যত নেওয়া হবে, এক্সাম তো হয়নি কিছু, এক্সাম দিয়ে কুল পাবেন না। আগে পড়াশোনা করছেন, পড়াটা কমপ্লিট করেন, এরপরে রিভিশন দিবেন। 3-4 চ্যাপ্টার মিলে এক্সাম হবে, 3-4 চ্যাপ্টার একসাথে রিভিশন দিবেন, দেন একসাথে এক্সাম দিবেন। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া? এই হচ্ছে জিনিস। ও আরেকটা জিনিস, রিটেন এক্সামেরও ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটে রিটেন এক্সাম দিবেন, বুঝছেন? রিটেন এক্সামের সিস্টেমও আপডেট হচ্ছে, বোঝা গেছে ভাইয়া? রিটেন এক্সাম অ্যাড হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, রিটেন এক্সাম অ্যাড হচ্ছে, ঠিক আছে? আপনাদের ঢাবি এবং জগন্নাথে যে রিটেন আছে, রিটেন এক্সাম অ্যাড হচ্ছে। ডিরেক্ট প্রশ্ন থাকবে, বক্স থাকবে, ঢাবিতে যেমন থাকে, লিখে দিবেন, সাবমিট করবেন, দেখাই দিবে সঠিক উত্তর কি, কত পেয়েছেন। বোঝা গেছে ভাইয়া? ঠিক আছে, রিটেন এক্সাম অ্যাড হচ্ছে, টেনশন নাই ভাইয়া, কাজ করছি ভাইয়া, বুঝতে পেরেছেন? কাজ করছি, বসে থাকি না, ঘুমাই না রাত্রিরে, বুঝছেন? কাজই করি আপনাদের জন্য। এত পরিমাণ প্রেশার নিয়ে চিন্তা করতে পারবেন না, খালি ওই প্রচার করি না, এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে? রাত 4টার সময় লাইভে আসি না, এসে যে দেখো তোমাদের জন্য রাত জেগে কাজ করছি, তোমাদের জন্য আমরা ঘুমাই না। হ্যাঁ, এই জিনিসগুলো করতে পারি না, তাই। তাছাড়া আপনাদের জন্যই সারাদিন কাজ করি। বিশ্বাস করেন, এই অ্যাডমিশন টেস্টের সিজনে এই যে 4-5টা মাস আপনাদের জন্যই মানে দিনের মানে ফ্যামিলির চেয়ে আপনাদের জন্য বেশি কাজ করি। ফ্যামিলিকেও সময় দিতে পারি না বেশি, যেটা সত্য কথা। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আসলে বলা বা কিছু করার নাই। অনেকে মনে করেন যে ভাইয়ারা ভর্তি নিয়েছে, পরীক্ষা নিচ্ছে না, এই করছে না, এই করছে না, সে করছে না। ভাই, আশেপাশে সব জায়গায় আপনি অনলাইন অফলাইন মিলে আপনি চিন্তা করে দেখবেন তো, আমরা যত পরিমাণ ক্লাস দিয়েছি, যে কোয়ালিটিফুল টিচার দিয়েছি, যেভাবে আপনাদের ক্লাস নিয়েছি, যে রুটিন মেনটেন করে আপনাদের আজ পর্যন্ত ক্লাস নিচ্ছি, এটা আপনি কোথাও আপনি দেখতে পাবেন না যে এভাবে ক্লাস হয়। ভাইয়া, এই জিনিসটা আপনি কোথাও দেখতে পাবেন না ভাইয়া, বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনি কোথাও দেখতে পাবেন না।
ঠিক আছে, কোথাও দেখতে পাবেন না। রুটিন মেনটেন করে প্রতিদিন 2টা 3টা করে ক্লাস হচ্ছে, এবং ক্লাস যদি কোনো স্যারের কোনোদিন মিস চলে যায়, ঠিক আছে, আমার মন খারাপ হয় অনেক, বুঝছেন। স্যারদেরকে কড়া ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রতিটা টিচারদেরকে যে ক্লাস যাতে কোনোভাবেই মিস না হয়, তারপরে হয়ে যায়, আসলে চলতে ফিরতে ব্যক্তিগত ব্যস্ততা হয়ে যায়, বুঝছেন। তো এই যে জিনিসটা, হ্যাঁ, আমি কিন্তু মানে এই সারাদিন আপনাদের পিছে এই সময়টাই দিই বেশি, বুঝতে পেরেছেন। মানে আমার তো একটা বাচ্চা আছে, মেয়ে আছে, 4 মাস বয়স এখনো হয়নি, বুঝছেন। ওকে আমি পর্যাপ্ত সময় দিতে পারি না কাজের চাপে, খারাপ লাগে মাঝে মধ্যে, ঠিক আছে। ওকে আমার যে পর্যাপ্ত সময় দেওয়া উচিত এখন, সেটাও আমি দিতে পারি না, এত কাজের চাপ আপনাদের। এগুলো সব কিছু মেনটেন করা লাগে, সব করা লাগে। সব টিচাররা মিলে প্রতিদিন রাত্রে মিটিং করা লাগে। 21 তারিখে যে আপনাদের অফলাইন এক্সাম, সে অফলাইন এক্সাম নিয়ে ব্যাপক কাজ করতে হচ্ছে, সকল টিচাররা ব্যস্ত, ঠিক আছে। এক্সামে কি দিব না দিব, এক্সামের যে বইটা, সেই বইটা কালকে প্রেসে যাবে। এক্সামে যারা বই পাবেন 1000 টপ এমসিকিউ, সেটা সিলেক্ট করা হইলো। সিলেক্ট করে কালকে রাত 4টা পর্যন্ত সব এমসিকিউ একবারে ফার্স্ট টু লাস্ট সব ফরম্যাটিং করা হইলো, কালকে ইনশাল্লাহ প্রেসে যাবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, ঠিক আছে, তো এই যে সব জিনিসটা, এই জিনিসটা আপনাদের জন্য আসলে করছি, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের জন্যই করছি, যাতে করে একটা ভালো আউটকাম আসে, এবং আল্লাহর রহমতে আমাদের এখান থেকে যে সাকসেস রেট, আল্লাহর রহমতে সেটা হচ্ছে সবার চেয়ে ভালো। এবং আমরা যতটা স্টুডেন্ট বলবো যে আমার এতগুলো চান্স পেয়েছে, এতগুলো স্টুডেন্টের লিস্ট দেখাই দিতে পারবো যে এটা প্রত্যেকটা আমাদের স্টুডেন্ট এবং পেড ব্যাচের আছে। আমরা কোনো ফাও কিছু করি না, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিছু করি না। যারা ফাও করে ওদেরও আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো তোমাদের এত স্টুডেন্ট চান্স পাইনি, এটা গ্যারেন্টি, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবেন যে অধৈর্য হবেন না, হ্যাঁ, অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন, ঠিক আছে। আপনাদের জন্যই ভাই কাজ করছি। এখন চাইলেই তো আপনার চাওয়া মতো সবকিছু পূরণ করে দিতে পারি না। সবচেয়ে খারাপ লাগে মাঝে মধ্যে স্টুডেন্টরা নক দেয়, দেখি বলে ভাইয়া জানেন যে ভাই আমার এই জায়গাতে সমস্যার সমাধান করে দেন, এটার ক্লাস দেন। ভাই স্টুডেন্ট তো এখানে 1300 প্লাস, 1350 স্টুডেন্ট, অনেকজনকে বের করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো 1350 স্টুডেন্ট, ভাই 1350 স্টুডেন্টের কথা তো একসাথে ভাবতে হবে। আমি তো আপনার স্পেসিফিক প্রবলেম সলভ করতে পারবো বলেন তো। ভাই আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, এই জায়গাতে ক্লাস দেন, আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, এটা করেন। তো এই ধরনের আবদার তো ভাই আসলে কষ্টকর, তাই না, মানা। তো এই জিনিসগুলো একটু বুঝবেন, ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু বুঝবেন, এই জিনিসগুলো একটু করবেন, ঠিক আছে। এবং আমরা আমার স্টুডেন্টরাই ভরসা, আমরা যে স্টুডেন্ট পাই যা করি এগুলো স্টুডেন্টই নিয়ে এসে দেয়, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট। আমরা ওই রকম প্রচারণাও যাই না, ঠিক আছে। তো এই আর কি, ঠিক আছে। তো সেজন্য একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া, হ্যাঁ, বেশি অধৈর্য হবেন না। সবকিছু আপনাদের জন্যই কাজ করছি, আপনাদের জন্যই কাজ করছি। বিজনেস স্টাডিজ নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছি, একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। আরো কিভাবে ভালো করতে পারি বেস্ট বলছি না, তবে চেষ্টা করছি ভাইয়া, হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখেন। অ্যাকাউন্টিং ক্লাবের হুডি পাওয়া যাবে না, এটা স্পেশাল এডিশন। দেখি তাহলে ভাইয়া, পুরাতন আসবাবপত্র আমরা বুঝতে পেরেছি, তাই না। স্থায়ী সম্পদ বলেছি না ভাইয়া, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করলে সেটি কোয়ার মধ্যে যাবে ভাইয়া, এটি বিনিয়োগের মধ্যে যাবে। কার মধ্যে যাবে ভাইয়া? এটি বিনিয়োগের মধ্যে যাবে, ঠিক আছে, এটি যাবে বিনিয়োগের মধ্যে। ক্লিয়ার ভাইয়া? ওকে, এরপরে আসি আমরা। আমার ভাই এখানে পড়েছে, এখন ডিউতে পড়ে, মাহিদুল ইসলাম রাফি। কে আপনার ভাই? আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি একটু বলেন তো। মাহিদুল ইসলাম রাফি, আপনার ভাইয়ের নাম কি একটু বলেন তো, দেখি চিনতে পারি কিনা। চিনবো তো অবশ্যই, আমি সব স্টুডেন্টদেরকে চিনি। মাহিদুল ইসলাম রাফি, বলেন তো আপনার ভাইয়ের নাম কি, দেখি চিনতে পারি কিনা। কই মাহিদুল ইসলাম রাফি, দেন কমেন্ট করেন দেখি আপনার ভাইকে চিনি কিনা, আমি চিনতে পারি কিনা। আচ্ছা, আসি এবার তাহলে। হ্যাঁ, আসলে শোনেন, যে অনুষ্ঠান সবাই সব জায়গাতে করতে পারলে তো আমাদেরও ভালো লাগে, তাই না। সব জায়গায় অনুষ্ঠানের যে বিষয়টা বলছেন না, সব জায়গায় করতে পারলে তো আমাদেরও ভালো লাগে। কিন্তু সব জায়গায় অনুষ্ঠান করা একটা ব্যাপক সময় সাপেক্ষ ব্যাপার, ট্রাভেল করা ব্যাপার। আপনাদের ক্লাস নিতে হবে, আমরা যদি স্যাররা যাই তাহলে ক্লাস অফ রাখতে হবে। ও, আপনি সাইমের ভাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তানবিন সাইম না, এই যে এবার চান্স পাইলো, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি সাইমের ভাই তাহলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, জানতাম না তো, সাইম তো কিছু বলেনি আমাকে। আচ্ছা, তাহলে দেখেন যে জিনিসটা বলছিলাম, যে ব্যাপক একটা সময় সাপেক্ষ ব্যাপার, ক্লাস বন্ধ রাখতে হবে, প্লাস একটা অনুষ্ঠানের পিছিয়ে প্রচুর টাকা খরচ হয়, বুঝছেন, যেটা সত্য কথা।
এটা হচ্ছে একটা অনুষ্ঠানের পিছে মানে অনেক টাকা পয়সা খরচ হয়, তো এটা আসলে মানে ডিফিকাল্ট আর কি। তারপরেও যদি এমন হয় যে ঢাকাতে স্টুডেন্ট, ঢাকাতে মোটামুটি 400+ রেজিস্ট্রেশন করেছে, তো রেজিস্ট্রেশন আপাতত আমরা প্রচার করছি না, হয়তো আর 1-2 দিন রেজিস্ট্রেশন ওপেন করে দিব, হয়তো 500+ স্টুডেন্টকে আমরা টানবো, হ্যাঁ। কিন্তু এই যে ঢাকাতে যে এরকম 400-500 স্টুডেন্ট গ্যাদার করতে পারছি, সেজন্য ঢাকাতে একটা বিশাল অ্যামাউন্ট খরচ করে প্রোগ্রাম করা যায়, কিন্তু বরিশালে তো এত স্টুডেন্ট পাবো না কমার্সের, খুবই স্বাভাবিক। বা চট্টগ্রামে আমরা অ্যানালাইসিস করে দেখেছি চট্টগ্রামে পাচ্ছি, তো চট্টগ্রামবাসী একটা প্রোগ্রাম পাবে, কুমিল্লাবাসী হয়তো একটা প্রোগ্রাম পেতে যাচ্ছে, তো এগুলো হচ্ছে আপাতত ফিক্সড। এখন দেখি বাকিটা কি করতে পারি আমরা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখি তাহলে আমাদের পরেরটা কি বলেছে ভাইয়া, দেখেন পরেরটা দেখেন, পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিট মুনাফার সাথে যোগ করতে হয় কোনটি? দেখছেন গুচ্ছ 21-22 আসছে ভাই, শর্ট সিলেবাসে তো ছিল না, গুচ্ছ প্রশ্ন করেনি ভাইয়া। নিট মুনাফা বলেছে, ভাই আমাকে বলেন তো নিট মুনাফা কোন পদ্ধতিতে থাকে, কে বলতে পারে দেখি ভাইয়া? নিট মুনাফা কোন পদ্ধতি বলেন তো, প্রত্যক্ষ না পরোক্ষ? ভাইয়া নিট মুনাফা কোন পদ্ধতিতে থাকে বলেন তো, বলেন নিট মুনাফা কোন পদ্ধতিতে থাকে বলেন তো দেখি, নিট মুনাফা কোন পদ্ধতিতে থাকে ভাইয়া, কে বলতে পারে? ভাইয়া নিট মুনাফা কোন পদ্ধতিতে থাকে, কে বলতে পারে দেখি তো ভাইয়া, নিট মুনাফা কোন পদ্ধতিতে থাকে? এই অপশনই দেখায়নি, একজন বলছে অবচয়, বলেন তো ভাইয়া। পরোক্ষ পদ্ধতিতে থাকে, ভেরি গুড, এই জোন। তাহলে নিট মুনাফা কোন পদ্ধতি? পরোক্ষ পদ্ধতি। দেখি তো প্রশ্নের অপশন দিয়েছে কিনা, দিয়েছি। এখন বলেন পরোক্ষ পদ্ধতি মানে কি? উল্টা, সম্পদ যোগ হয়, পরিচালন কার্যক্রমে কি সম্পদ আসে? এই সম্পদ মানে সকল সম্পদকে বোঝাচ্ছে, দায় আসে, আসে না। বিনিয়োগ বিক্রয়জনিত মুনাফা, ভাইয়া মুনাফা থাকলে কি শিখেছি? মুনাফা থাকলে বিয়োগ করতে হয়, আর অবচয় কি হিসাব? ব্যয় আছে, ব্যয় থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে উত্তর কি হবে বলেন ভাই, এটার উত্তর কি হবে বলেন? অবচয় হচ্ছে ব্যয় হিসাব, তো ব্যয় হইলে আমরা জানি মাইনাস করতে হয়, কিন্তু কোন পদ্ধতি ভাইয়া? যেহেতু নিট মুনাফা বলেছে, নিট মুনাফা কোন পদ্ধতি ভাইয়া? পরোক্ষ পদ্ধতি। তাহলে পরোক্ষ পদ্ধতিতে কি করব ভাইয়া? উল্টা কাজ করব, ব্যয় থাকার সত্ত্বেও আমি কি করব? প্লাস করব। আর মুনাফা বলেছে না, সম্পদ বিক্রয়জনিত মুনাফা, সম্পদ বিক্রয়জনিত মুনাফা আমরা জানি মুনাফাকে প্লাস করতে হয়, কিন্তু যেহেতু পরোক্ষ পদ্ধতি মুনাফা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে ভাইয়া। তাহলে এইভাবে কি পারা যাবে না, যাবে না বলেন তো ভাইয়া? অনেক কঠিন লাগলো ভাই, এটা অনেক কঠিন লাগলো বলেন তো দেখি ভাই, এটা কি অনেক কঠিন লাগলো বলেন তো দেখি, সবাই বলেন তো এটা অনেক কঠিন কিনা? এটা কি অনেক কঠিন ভাইয়া বলেন? এটা অনেক কঠিন কিছু, পারা যাবে না ভাইয়া? এই যে এইভাবে প্রশ্ন হয়, গুচ্ছ 21-22 আসছে। এই যে দেখেন রাবি প্রশ্ন করেছে ভাইয়া, রাবি প্রশ্ন করেছে, অপশন ছাড়া উত্তর দিতে হবে। রাবি প্রশ্ন করেছে দেখেন 17-18-তে কি বলেছে? নগদ লভ্যাংশ প্রদান। ভাইয়া লভ্যাংশ কাদেরকে প্রদান করি ভাইয়া? লভ্যাংশ প্রদান করি শেয়ার হোল্ডারদেরকে। এখন শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমি কি করি? মূলধন নি। তার মানে মূলধন নি মানে কি ভাইয়া? এটা মূলধন নি মানে এটা অর্থায়নের মধ্যে যাবে। আর যদি লভ্যাংশ প্রদান না বলে যদি বলতো লভ্যাংশ প্রাপ্তি, কি বলতো ভাইয়া? লভ্যাংশ প্রাপ্তি যদি বলতো, তাহলে এই লভ্যাংশ প্রাপ্তি কার মধ্যে যাইতো? লভ্যাংশ প্রাপ্তি একটি আয়, সেটি যাইতো কার মধ্যে? আমরা জানি সকল আয়গুলো যায় পরিচালনের মধ্যে। ভাইয়া কমন পড়ছে ভাইয়া বলেন তো দেখি, সবাই কি কমন পাচ্ছেন বলেন? সবাই কি কমন পাচ্ছেন ভাইয়া? সবাই কি কমন পাচ্ছেন? সবাই কমন পাচ্ছি ইনশাল্লাহ। তাহলে দেখেন পরে দেখি, এই যে ম্যাথ দেখি আমরা, হ্যাঁ দেখেন ঢাবি 7 কলেজে যাহা এসেছে তাহা ঢাবির জন্য 100% ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পেরেছেন? ঢাবি 7 কলেজে যা যা আসে সেটা ঢাকা ইউনিভার্সিটির জন্য 100% ইম্পর্টেন্ট। ঢাবির আগে 7 কলেজের প্রশ্ন সলভ ক্লাস পাবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখি দেখেন আমাকে কি বলেছে? নিট আই দিয়ে দিয়েছে ভাইয়া। নিট আই দিলে সেটি কোন কার্যক্রম বলেন তো আমাকে? নিট আই দিলে সেটি কোন পদ্ধতি হবে? নিট আই কোন পদ্ধতিতে থাকে? পরোক্ষ পদ্ধতিতে থাকে। তাহলে নিট আই 1,45,000 টাকা লিখলাম ভাইয়া। এবার দেখি আমাকে জানতে চেয়েছে কি, আমাকে বলেছে পরোক্ষ পদ্ধতিতে অপারেটিং কার্যক্রম হতে নগদ প্রবাহ। অপারেটিং মানে কি ভাইয়া বলেন তো? অপারেটিং এর বাংলা হচ্ছে পরিচালন। কি ভাইয়া? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে বলেছে, তাই না? অপারেটিং এর ইংলিশ যে, ইংলিশে অপারেটিং, বাংলায় যে পরিচালন লিখে দিয়েছিলাম, লিখে দিয়েছি। তাহলে দেখি তো ভাইয়া, অবচয়, অবচয় কি হিসাব? ব্যয় হিসাব। যেহেতু পরোক্ষ পদ্ধতি অবচয়কে কি করব? যোগ করব, করলাম ভাইয়া।
সরঞ্জাম বিক্রয়ে ক্ষতি হয়েছে, ভাইয়া ক্ষতি হলে কি করব, যোগ করব, যেহেতু পরোক্ষ পদ্ধতি। কত টাকা? 3000 টাকা। দেনাদার হ্রাস পেয়েছে, ভাইয়া দেখেন দেনাদার কি হয়েছে, চলতি সম্পদ কমে গেছে। ভাইয়া কমে গেলে কি হইতে হবে, খুশি হতে হবে। সম্পদ কমে গেলে খুশি হব, যেহেতু পরোক্ষ পদ্ধতি। তাহলে প্লাস করব কত টাকা ভাইয়া? 10,000 টাকা। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখেন তো, মজুত পণ্য ও অগ্রিম ব্যয় বেড়েছে। ভাইয়া সম্পদ বাড়লে আমি যে কষ্ট পাই এটা জীবনে প্রথম। ঠিক আছে, দুইটাই বেড়েছে। কত টাকা বেড়েছে? 9,000 টাকা, মানে মাইনাস করতে হবে 9,000 টাকা, তাই না ভাইয়া? তারপরে আমাকে বলেছে পরোক্ষ পদ্ধতিতে নিট নগদ প্রবাহ সরবরাহ হয়েছে কত, তাহলে হিসাব করি, তাহলে হয়ে যাবে 45 আর 9 54 আর 3 কত, 54 আর 3 কত বলেন? 57, 67, 67 থেকে 9 বাদ দিলে কত হয়? 58 হয়, তাই না ভাইয়া? তাহলে 1,58,000 হয় না 59 হয় বলেন তো? 1,58,000 টাকা। এটাই উত্তর না ভাইয়া? বলেন, এটাই উত্তর না ভাইয়া? দেখেন দেখেন তো ভাইয়া, মজা আছে না ভাইয়া? মজা আছে না ভাইয়া প্রশ্নটা? বলেন তো বেশ, সবাই বলেন তো, মজা আছে না এগুলো প্রশ্ন সলভ করতে? বলেন, মজা আছে না নাই এই প্রশ্নটা সলভ করতে? আসলেই বলেন তো মজা আছে কিনা? এটা শিখেছেন মানে আপনি বস হয়ে গেছেন। হ্যাঁ, এটা শিখেছেন মানে আপনি বস হয়ে গেছেন। আপনার অন্যান্য বন্ধু, অন্যান্য টিচার নগদ প্রবাহ করাবেই না, যে ভাই আসবে না, কিন্তু আমার স্টুডেন্ট সবকিছু শিখে যাবে। আমার স্টুডেন্ট সবকিছু শিখে যাবে, যেই প্রশ্নই দিক সে যাতে উত্তর করতে পারে। শেখা কি খুব কষ্ট হইলো? এই জিনিসটা শেখা কি খুব কষ্ট হইলো ভাইয়া? বলেন তো, এই জিনিসটা কি শেখা খুব কষ্ট হইলো? মনে রাখবেন, যেটা সবচেয়ে বেশি কঠিন সেটা শিখতে পারলে তত বেশি মজার। বোঝা গেছে? বলেন, মজার এই জিনিসগুলো সব মজার। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, এই নগদ প্রবাহ বলেন, তারপরে আপনি ওই যে কি জানো এটা সমচ্ছেদ বিন্দু বলেন, এগুলো আসলে খুব মজার জিনিসপত্র, বুঝছেন? ঠিক আছে, যে হৃদয় খান, আপনি আসলে সমস্যা আছে আপনার, বুঝছেন? যে হৃদয় খান, কোন ওয়ার্ড উচ্চারণ করতে হয় এটা জানেন না। ঠিক আছে, কয়েকজন ছেলেমেয়ের আমি নাম বলি ক্লাসে, হ্যাঁ নাম ধরে বলি, তাহলে আপনারা সোজা হবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি সবাইকে বিশেষ ওয়ার্নিং দিয়েছি, তারপর আপনারা সোজা হন না। কালকে যখন ক্লাস নিচ্ছিল বাংলা টিচার, আমি দেখতে পাচ্ছি যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। যেমন একটা যে হৃদয় খান, আমি এর আগে নিষেধ করেছিলাম, হ্যাঁ কিছু মনে নিয়েন না। ঠিক আছে, এই যে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এগুলো আমি পছন্দ করি না। হ্যাঁ, একটা হচ্ছে রাজু। আমি জানি এই ছেলে মেয়েগুলো আমাকে পছন্দ করে। ঠিক আছে, আমি জানি এই ছেলেগুলো আমাকে পছন্দ করে, আমি সবাইকে চিনি কিন্তু। ঠিক আছে, আমি জানি এই ছেলে মেয়েগুলো আমাকে পছন্দ করে, সেই কারণে আমি বলছি, সে অধিকার থেকে আমি বলছি। ঠিক আছে, আপনারা একটু সংশোধন হবেন। ওকে, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে মেয়েদের মধ্যে থেকে আছে সাবা, আছে একজন মেয়ে, আছে না? তো এই যে দেখেন, আপনারা কিন্তু প্রতি ক্লাসে ঝামেলা করেন, উল্টা পাল্টা কথা বলেন। টিচার একটা কথা বললে নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না ভাইয়া। ঠিক আছে, এগুলো একটু বের হয়ে আসবেন। ওকে, 90,000 লিখেছি, ঠিক করেন। হ্যাঁ, আহমেদ নাইম আর একটা ছেলে, হ্যাঁ এ না বুঝে কথা বলে। এই যে আহমেদ নাইম, আপনি একটা কথা বললেন যে পাগল। ভাই এই যে দেখেন, আমি যে জিনিসগুলো নিষেধ করছি বলতে, আপনি সেই জিনিসটাই করে ফেললেন, তাহলে আপনার আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকলো বলেন তো? বলেন, আহমেদ নাইম হুট করে বলে ফেললেন পাগল, ভাই তাহলে আপনার পার্থক্য কি হইলো ভাইয়া? বলেন তো আমাকে, আপনি আবার এদের নিজেকে আলাদা করলেন কেমনে? বলেন। ঠিক আছে, যা কিছু মনে নিয়েন না। হ্যাঁ, আপনাদেরকে বিশেষভাবে মনে রেখেছি আমি, একটু সংযত হইতে হবে ভাই। ঠিক আছে, একটা জিনিস পাইলে উল্টা পাল্টা কথাবার্তা, আসলে আপনার কথা অনেক কিছু প্রকাশ পায় সবকিছু দিয়ে। হ্যাঁ, এগুলো আর কি করবেন না। ঠিক আছে, এই আহমেদ নাইম আপনাকে হচ্ছে আমি ব্যান করলাম। ঠিক আছে, আহমেদ নাইম আপনাকে গ্রুপ থেকে 3 দিনের জন্য ব্যান করা হইলো। ঠিক আছে, এই অ্যাডমিন আমাদের কেউ আছেন কিনা দেখেন তো, আহমেদ নাইমকে 3 দিনের জন্য ব্যান করেন গ্রুপ থেকে। 3 দিন না, 7 দিনের জন্য ব্যান করেন। অ্যাডমিন আছেন নাকি কেউ? অ্যাডমিন আছেন কেউ? এই আহমেদ নাইম ছেলেটাকে ব্যান করেন। ঠিক আছে, আহমেদ নাইমের ছেলেটাকে ব্যান করেন তো। এই যে ইয়া আছেন নাকি, হৃদয় আছেন নাকি ক্লাসে, দেখেন তো এই আহমেদ নাইম ছেলেটাকে ব্যান করেন একটু গ্রুপ থেকে। আছেন নাকি দেখেন তো একটু, বলেন। আহমেদ নাইম ছেলেটাকে একটু ব্যান করেন ক্লাস থেকে। আচ্ছা, আমি শেষে করে দিব। ঠিক আছে, আমি শেষে করে দিব। ঠিক আছে, আমি হচ্ছে ক্লাস শেষে আপনাকে ব্যান করবো আহমেদ নাইমকে। হ্যাঁ, জীবনে প্রথমবার আমি ইয়া থেকে বের করব। ঠিক আছে, এই ছেলেটাকে ব্যান করবেন ক্লাস থেকে, আহমেদ নাইম যে ছেলেটা।
আহমেদ নাইমকে, হ্যাঁ মামুর বেটা ওই যে আহমেদ নাইম যে আইডিটা, ওকে ব্যান করেন, 3 দিন পরে ওকে অ্যাড করবেন। হ্যাঁ, ওকে 3 দিনের জন্য ব্যান করেন গ্রুপ থেকে। পরে যাই, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, পরে যাই। অন্যকে নিয়ে কমেন্ট করবেন না ভাইয়া, ঠিক আছে? অন্যকে নিয়ে ভালো মানুষ কখনো কমেন্ট করে না, ঠিক আছে? এটা মাফ করে দেন, ঠিক আছে? পরে যাই, দেখি এই যে দেখেন একটা, এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? দেখি 1 জানুয়ারি তারিখে নগদ জমার উদ্বৃত্ত ছিল 25,000 টাকা। ভাই নগদ জমার উদ্বৃত্ত আসে না, ঠিক আছে? এটা নগদ প্রবাহ বিবরণী তো দরকার নাই আমাদের। উক্ত বছরে নিট আয় হয়, দেখেন নিট আয় দিয়েছে না ভাইয়া? কি আছে ভাইয়া? নিট আয় দেওয়া আছে। হ্যাঁ, অন্যকে অসম্মান করে কথা বলছেন কেন ভাই? এটা খুব খারাপ, বুঝতে পেরেছেন? 30,000 টাকা হয়েছে। এবার বলেছে সাধারণ শেয়ার ইস্যু 70,000 টাকা, লভ্যাংশ প্রদান 12,000 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগপত্র ক্রয় এত টাকা, মেশিন বিক্রয় এত টাকা, বিগত বছরের প্রাপ্য হিসাবের জের এত টাকা, চলতি বছরের প্রাপ্য এত টাকা। আমাকে জানতে যাচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত। কি জানতে যাচ্ছে ভাইয়া? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত জানতে যাচ্ছে, তাই না? তাহলে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ মানে কি আমরা দেখি, নিট আয় লিখলাম। এখন সাধারণ শেয়ার ইস্যু কি পরিচালন কার্যক্রমে যায়? শেয়ার ইস্যু কই যাবে ভাইয়া? অর্থায়নের মধ্যে যাবে, তাই না? শেয়ার ইস্যু করলে টাকা পাই আমরা। তারপরে কি বলেছে? লভ্যাংশ প্রদান, এটিও কার মধ্যে যায়? অর্থায়নে যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, এটি কার মধ্যে যায়? বিনিয়োগ মানে হচ্ছে সম্পদ ক্রয়, তাই না? তাহলে সম্পদ ক্রয় কার মধ্যে যায় ভাইয়া? সম্পদ ক্রয় হচ্ছে বিনিয়োগের মধ্যে যাবে। মেশিন বিক্রয়, ভাইয়া মেশিন বিক্রয় কার মধ্যে যায়? স্থায়ী সম্পদ বিক্রয়, এটি কই যাবে ভাইয়া? স্থায়ী সম্পদ বিক্রয়টা হচ্ছে আমাদের যাবে বিনিয়োগের মধ্যে। বিগত বছরে প্রাপ্য হিসাব ছিল কত? বিগত বছরে প্রাপ্য হিসাব ছিল 10,000 টাকা, প্রাপ্য হিসাব, তাই না ভাইয়া? চলতি সম্পদ, তাহলে এটা যাবে। চলতি বছর প্রাপ্য হিসাব হয়েছে কত টাকা? 28,000 টাকা। ভাই আমাকে বলেন তো, তাহলে প্রাপ্য হিসাব বেড়েছে না কমেছে? বিগত বছরে ছিল 10,000, এই বছরে হয়েছে 28,000, তাহলে ভাইয়া প্রাপ্য হিসাব 18,000 টাকা বেড়েছে না ভাইয়া? প্রাপ্য হিসাব কি হয়েছে? 18,000 টাকা বেড়েছে। তাহলে সম্পদ বাড়লে আমাকে কি করতে হবে? কষ্ট পেতে হবে, তাই না ভাইয়া? পরোক্ষ পদ্ধতি না? তাহলে কি করতে হবে বলেন? 18,000 টাকা, ঠিক আছে? এই যে দেখেন 18,000 টাকা, ওকে হইলো। এরপরে দেখেন কি বলেছে, আর কিছু আছে নাকি? তাহলে গেল এটা। তারপরে আচ্ছা, এরপরে বলেছে অবচয় 10,000 টাকা। ভাইয়া অবচয় কি ভাইয়া? অবচয় হচ্ছে অনগদ ব্যয়, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। কত টাকা ভাইয়া? 10,000 টাকা প্লাস করতে হবে, ঠিক আছে? আর কিছু আছে নাকি ভাইয়া? আর কিছু নাই। আর কিছু আছে বলেন, আর কিছু আছে? আর কিছু আছে নাকি বলেন তো ভাইয়া? আর কিছু নাই, ঠিক আছে? এবার আমরা একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে? এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে 30,000 থেকে 18 বাদ দিলে থাকে কত ভাইয়া? থাকে হচ্ছে এখানে 12,000 টাকা। এই 12,000-এর সাথে যদি আমরা 10,000 যোগ করি তাহলে কত টাকা হয় ভাইয়া? 22,000 টাকা হয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। সবাই কি বুঝতে পেরেছি? বলেন। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? আর কিছু আছে বলেন। আচ্ছা, ওকে অ্যাড করে দিব, ওকে নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? ক্লাস শেষ হোক, ওকে অ্যাড করে দিব, প্রবলেম নাই। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ভাইয়া বলেন, তাহলে কি কঠিন কিছু এগুলো? এটা কি কঠিন লাগলো? আমাকে একটু বলেন তো, আমরা কি পারবো? আমরা কি প্রশ্নগুলো ধরতে পারছি? নগদ প্রবাহ বিবরণী কি উত্তর করতে পারবো ভাইয়া? অবশ্যই পারবো ইনশাল্লাহ। পারবো তো নাকি? সবাই পারবো ভাইয়া? বলেন। সবাই পারবো তো নাকি? আচ্ছা, এবার দেখেন, এবার আরেকটু মাথাটা খারাপ করে দিই, ঠিক আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই যে জবিতে পরীক্ষা দিবেন না, এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট আপনাদের জন্য। হ্যাঁ, এবার একটু মাথাটা আপনাদের একটু খারাপ করে দিই, ঠিক আছে? দেখেন দেখেন, এবার আমি একটু মাথাটা খারাপ করব আপনাদের, ঠিক আছে? মাথা খারাপ কিচ্ছু না, ঠিক আছে? দেখেন ভাইয়া বলেন তো, নিট লাভ যদি দেয়া থাকে, অবচয়কে কি করেছি? যোগ করেছি। নিট লাভ কি হিসাব? আয় হিসাব, ওকে? এখন আমাকে বলেন তো, নিট লাভের জায়গায় যদি বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকে, কি দেয়া থাকে? বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকে। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কি হিসাব? ব্যয় হিসাব, ঠিক আছে? তাহলে এই যে নিট লাভের সাথে অবচয়কে কি করলাম? যোগ করলাম। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অবচয়কে কি করব? বিয়োগ করব না ভাইয়া? বলেন তো, এমনই তো হওয়ার কথা নাকি? আমার সেন্স কি এটা বলে না? আমার সেন্স কি এটা বলে ভাইয়া? একটু দেখেন তো ভাইয়া, আমার সেন্স কি এটা বলে? নিট লাভ আমরা কি করি?
নিট লাভ হচ্ছে, নিট লাভের সাথে অবচয়কে কি করেছি ভাইয়া, নিট লাভের সাথে অবচয়কে আমি কি করেছি, যোগ করেছি। এখন নিট লাভ কি হিসাব, আয় হিসাব, সরি অবচয়কে যোগ করেছি না, হ্যাঁ অবচয়কে যোগ করেছি, তাই তো নিট লাভের সাথে আমরা অবচয়কে যোগ করলাম। পরোক্ষ পদ্ধতি, নিট লাভ কোন পদ্ধতিতে থাকে, পরোক্ষতে থাকে, রাইট? নিট লাভ কোন পদ্ধতিতে থাকে, পরোক্ষতে থাকে। এখন আমাকে বলেন বিক্রিত পণ্যের ব্যয় কি, ব্যয় হিসাব, অর্থাৎ আয়ের বিপরীত, রাইট? এখন বলেন লাভের সাথে যদি অবচয় যোগ করি তাহলে ব্যয়ের সাথে অবচয় কি করব, বিয়োগ করব না ভাইয়া? ব্যয়ের সাথে অবচয় কি করব, বিয়োগ করব। হ্যাঁ, ব্যয়ের সাথে অবচয় কি করব, বিয়োগ করব, তাই না ভাইয়া? এমনই তো করার কথা নাকি? আচ্ছা, এবার কি শিখেছি বলেন, বলেন চলতি সম্পদ হ্রাসকে আমি কি করেছি বলেন তো? চলতি সম্পদ হ্রাস হইলে আমি প্লাস করেছি না নিট লাভের সাথে? চলতি সম্পদ হ্রাস হইলে আমি কি করেছি, প্লাস করেছি। তাহলে ব্যয়ের সাথে আমি কি করব, চলতি সম্পদ যদি কমে যায় তাহলে ব্যয়ের সাথে আমি কি করব, ব্যয়ের সাথে আমি মাইনাস করব। উল্টা হবে না ভাইয়া? উল্টা হবে। তাহলে এই কনসেপ্ট থেকে এবার দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে, দেখেন কি দেয়া আছে। মনে করো বকেয়া ভিত্তিতে তুমি কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিয়েছে, এরা কত, এবার বিক্রিত পণ্যের ব্যয় দিয়েছে, কি দিয়েছে, লাভ না দিয়ে তারা কি দিচ্ছে ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় দিচ্ছে। ওকে, কত দিচ্ছে ভাইয়া, 3 লাখ টাকা। তাহলে এবার দেখেন, এবার কিন্তু নিট লাভ দেয়নি, ব্যয় দিয়েছে, তার মানে কি উল্টা কাজ করতে হবে। দেখেন বাকিতে ক্রয় 20,000 টাকা, ভাইয়া বলেন তো বাকিতে যদি কিনি তাহলে কি পাওনাদার বাড়ে না? বাকিতে কিনলে কি হয়, পাওনাদার বৃদ্ধি পায় না ভাইয়া? বাকিতে কিনলে কি পাওনাদার বৃদ্ধি পায়? পাওনাদার বৃদ্ধি পায় মানে কি, চলতি দায় বৃদ্ধি। পাওনাদার বৃদ্ধি মানে কি ভাইয়া, চলতি দায় বৃদ্ধি। নিট লাভের সাথে চলতি দায় বৃদ্ধিকে আমি কি করেছিলাম, নিট লাভের সাথে চলতি দায় বৃদ্ধিকে আমি প্লাস করেছিলাম, এখন ব্যয়ের সাথে আমি কি করব, মাইনাস করব। কত টাকা, 20,000 টাকা। মজুত পণ্য বৃদ্ধি, ভাইয়া মজুত পণ্য বৃদ্ধি মানে কি বলেন তো? মজুত পণ্য বৃদ্ধি মানে হচ্ছে ভাইয়া চলতি সম্পদ বৃদ্ধি। তাহলে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, নিট আয়ের সাথে আমি কি করেছিলাম, চলতি সম্পদ বৃদ্ধি পেলে নিট লাভের সাথে আমি কি করেছিলাম, বিয়োগ করেছিলাম। এখন আমি ব্যয়ের সাথে কি করব, যোগ করব। কত টাকা, 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে তো হয়ে গেল। তাহলে এই যে পণ্য বাবদ কত টাকা পরিশোধ করেছি এটা আমি পেয়ে যাব। তাহলে দেখেন এখান থেকে এটা বাদ দেন, 2,80,000 সাথে 30 যোগ করেন, তাহলে কত হবে, 3,30,000। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন ঘটনা? ঘটনা কি বুঝতে পেরেছেন? খুবই লজিক্যাল, আমরা লজিক দিয়ে চিন্তা করব। যে কোনো বইতে যান, এটার একটা বিশাল সূত্র লিখে দিয়েছে, ওই সূত্র পড়লে আপনি পাগলা হয়ে যাবেন, বুঝছেন? বিশাল বড় একটা সূত্র লিখে দিয়েছে, ওই সূত্র যদি আপনি পড়েন আপনি পাগল হয়ে যাবেন। আপনি নগদ প্রবাহ বিবরণী সুন্দর করে শিখবেন, শেখার পরে আপনার নগদ প্রবাহ বিবরণী ভোলার জন্য জাস্ট এই একটা প্রশ্নই যথেষ্ট। ঠিক আছে, আপনি ভুলে যাবেন। কিন্তু আমি যে সিস্টেম আপনাকে শেখাই দিলাম, এই সিস্টেমে কি ভোলার কোনো সম্ভাবনা আছে? আপনি যদি নিট লাভের সাথে, নিট লাভ কি হিসাব, আয় হিসাব, ভাইয়া আপনি যদি আয়ের সাথে যদি অবচয়কে যোগ করেন তাহলে ব্যয়ের সাথে অবচয়কে বিয়োগ করতে হবে না? খুবই লজিক্যাল। ভাইয়া নিট আয়, আয়ের সাথে যদি আপনি চলতি সম্পদ হ্রাসকে মাইনাস করেন তাহলে ব্যয়ের সাথে চলতি সম্পদ হ্রাসকে আমি কি করব ভাইয়া, চলতি সম্পদ হ্রাসকে যদি প্লাস করেন তাহলে ব্যয়ের সাথে আমি কি করব, মাইনাস করব। খুবই লজিক্যাল না ভাইয়া, বলেন তো? খুবই লজিক্যাল তো নাকি? খুবই লজিক্যাল না বিষয়গুলো ভাইয়া? খুবই লজিক্যাল ভাইয়া। এই যে দেখেন যা বললাম আজকের ক্লাসে, যা বলেছি এবং যা করেছি, যা বলেছি তাই কিন্তু করেছি, যা বলেছি তার পিছেই কিন্তু একটা করে প্রশ্ন সলভ করিয়েছি। হ্যাঁ, এগুলোর বাইরে কোনো প্যারা নিতে হবে না। নগদ প্রবাহ বিবরণীতে এর বাইরে কোনো প্যারা নিতে হবে না। ঠিক আছে ভাইয়া, কোন বইতে কি আছে না আছে কোনো দেখার দরকার নাই। এগুলো সলভ করাইলাম না, এগুলো সলভ করানোর পরে দেখবেন মেডিসিন বইতে নগদ প্রবাহ বলে একটা কিছু প্রশ্ন দেয়া আছে 8-10টার মতো, তার মধ্যে এখানে 7-8টা প্রশ্ন আছে, এর বাইরে হয়তো 2-1টা প্রশ্ন পেলেও পেতে পারেন। এগুলোই জাস্ট নগদ প্রবাহ থেকে পড়বো। আজকের ক্লাসে আমি যা বলেছি আর এই প্রশ্নগুলো পড়বো, এর বাইরে একটা প্রশ্ন আর সলভ করার দরকার নাই। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার বলেন? ঠিক আছে, এগুলোর বাইরে একটা দেখারও দরকার নাই। স্লাইডে যা করাইলাম সবার প্রথমে বিসমিল্লাহ করে দেখবেন, থিওরি যা নোট করে দিয়েছি নোট দেখবেন, নোট জমা দিবেন, বিজনেস স্কোয়াডে নোট জমা দিবেন। ঠিক আছে, খালি আব্দুল হাসনাত আব্দুল্লাহর নোট জমা দিলেই হবে নাকি? সুন্দর ছবি টবি দিয়ে, হ্যাঁ, আব্দুল হাসনাত আব্দুল্লাহর বিয়ের ছবি দিয়ে খালি নোট জমা দিলে হবে? সে তো বিয়ে করেছে অনেক আগে।
তো এই বিয়ের মানে বর্ষাজের ছবি জমা দিলে খালি হবে নাকি বলেন, আমাদের অ্যাকাউন্টিং এর নোটও জমা দিবেন, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখেন এর বাইরে একটা জিনিসও দেখা লাগবে না, নগদ প্রবাহ থেকে যা পড়াইছি এর বাইরে একটা জিনিসও দেখার দরকার নাই 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 নাই। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন? বলেন। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। বুধবার, ঠিক আছে, বুধবার ক্লাস হবে, রিটেন ক্লাস হবে বুধবার, ঠিক আছে? বুধবার অ্যাকাউন্টিং রিটেন ক্লাস, রিটেন শুরু হয়ে গেল ইনশাল্লাহ। যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ বুধবার রিটেন ক্লাস হবে, ঘোষণা দিয়ে দিব, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। ঢাকা প্রোগ্রামের জন্য সবাই প্রস্তুত হন, ঠিক আছে? রেজিস্ট্রেশন করে ফেলেন, ঢাকা প্রোগ্রামের জন্য প্রস্তুত হন। 1 থেকে 10-এর মধ্যে যারা হবে তাদের জন্য ভালো কিছু থাকছে। তারপরে যারা সবাই একজন করে সাথে করে নিয়ে আসবেন এবং অবশ্যই রেজিস্ট্রেশন করাবেন, ঠিক আছে? সবাই সাথে করে একজন বন্ধুকে নিয়ে আসবেন, যারা বিজনেস স্কোয়াডে নাই একজন বন্ধুকে নিয়ে আসবেন সাথে করে পরীক্ষা দিতে, ঠিক আছে? এবং অবশ্যই লিঙ্কটা দিয়ে তাকে রেজিস্ট্রেশন করাবেন, ওকে? লিঙ্ক দিয়ে তাকে রেজিস্ট্রেশন করাবেন। এক্সাম দিতে আসলেই বই পাবেন, আরো গিফট টিফট পাবেন, হ্যাঁ অনেক কিছু গিফট পাবেন, বই পাবেন, হ্যাঁ অনেক কিছু থাকছে সারপ্রাইজ। আর যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবে তাদের জন্য আরো ভালো কিছু থাকছে। সে সাথে সাথে চান্সপ্রাপ্ত স্টুডেন্টরা আসবে, তারা সংবর্ধনা পাবে সেদিন, তাদের এক্সপিরিয়েন্স গুলো নিতে পারবেন। আপনাদের স্যাররা থাকবে, স্যারদের থেকে পরামর্শ নিতে পারবেন, ঠিক আছে? তো সব মিলে একটা মানে খুবই মানে ভালো একটা দিন হতে যাচ্ছে আশা করি, ঠিক আছে? তা আসতে হবে। তার মধ্যে ক্লাসের মধ্যে হয়তো কুইজ কম্পিটিশন থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আমির স্যার সম্রাট স্যারের মোরগ লড়াই খেলা হবে, ঠিক আছে? তারপরে এদিকে হচ্ছে আমির স্যার, তারপরে হাসনাত স্যারের হচ্ছে আপনার কাবাডি খেলা হবে, ঠিক আছে? অনেক কিছু থাকছে, মজার ইভেন্ট, ওকে? তো সবকিছুই হবে ইনশাল্লাহ, সবাই চলে আসেন, ঠিক আছে? আচ্ছা, কুমিল্লাতে আসলে দেখা হবে ভাইয়া। কুমিল্লাতে আমি হয়তো প্রোগ্রাম হইলে আমি সম্ভবত যেতে পারবো না কুমিল্লাতে, অন্য কোনো সময় যাওয়ার ট্রাই করবো, হ্যাঁ ঠিক আছে? তো স্যারদের কিন্তু খেলা আছে, ঠিক আছে? হাডুডু খেলা আছে, তারপরে মোরগ লড়াই খেলা আছে, দেখতে হবে কিন্তু, ঠিক আছে? সবাই চলে আসেন, এই আর কি। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকেন, তাহলে আজকে এখানেই শেষ করলাম, হ্যাঁ স্যার? লাইভে করেন প্লিজ, লাইভ করতে হবে। রাজশাহীতে করবো কিনা একজন জিজ্ঞাসা করছে। রাজশাহীবাসী তো ভালোবাসে না, তাহলে কেমনে করবো বলেন? তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, তাহলে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, ওকে? আচ্ছা। ও শহীদ স্যার আর হাসনাত স্যারেরও খেলা আছে সেদিন, ঠিক আছে? সবাই চলে আসবেন।